বিষ তো খাচ্ছি, এটা এক কথায় বলতে গেলে হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা মরছি না কেন? তার কারণ হচ্ছে যে বিষের যে মাত্রা প্রয়োগ করা হয় সেটা, যেটা একটা ছোট্ট কীটপতঙ্গ যার ওজন হয়তো 1 গ্রাম 2 গ্রাম, সে তার উপরে পড়লে যে মারা যায়, আর আমাদের যার ওই 50 কেজি 70 কেজি ওজন, সে তার হয়তো একটু স্লো পয়জন হবে, কিন্তু সে তার মারা যাবে না সঙ্গে সঙ্গে। লড়াইটা হচ্ছে যে কীটপতঙ্গের সঙ্গে অন্যান্য জীব জগতে জীবের সাথে মানুষের লড়াই। তো আমরা লড়াই করে আমাদের খাবারটা আমরা খাবো, ওদের খেতে দেবো না, এটাই তো লড়াই। সব সময় যে আমি স্কুলের ফিসটা কমাতে পারলাম না, মানে আমার জামা প্যান্টের দাম লেখা রয়েছে কমাতে পারবো না, কমাতে হবে ওই কৃষকটার, ওই যে গরিব লোকটা রাতে 3টের সময় উঠে গিয়ে শিয়ালদা থেকে 2 পাল্লা মাল নিয়ে এসে বসে আছে, তার এইটুকু বিক্রি করে গিয়ে সে খেতে যাবে বা তার সংসার চালাবে, তাকে গিয়ে আমি কমাবো। ফসলটা বানাতে গেলে যে যে ইনপুট লাগবে সেগুলো তো ইন্ডাস্ট্রি তৈরি করে, যত সার যত বীজ সেগুলো তো তৈরি করে তারা। তাহলে এবার আমি যদি বলি যে না, তুমি এগুলো ন্যাচারাল ফার্মিংয়ে চলে যাও, পদ্ধতিভাবে তুমি সার কিনবে না, বীজ কিনবে না, তুমি নাঙল দিয়ে চাষ করো, এগুলো এমনি করা যায়, টিলিং করার দরকার নেই, নন টিলিং ফার্মিং ও পসিবল, তাহলে এতগুলো যদি বলি তাহলে আমার এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, তো $multi-trillion ইন্ডাস্ট্রি। গ্রিন রিভলিউশন দেখিয়েছি যে কিভাবে বেশি বীজ তৈরি করা যায়, যাতে ফসল তুমি যা তৈরি করছো সেটা একদম পুরো মানুষই খাবে আর অন্য কেউ খাবে না। যে শহরে যাদের এই 1 কাঠা 2 কাঠা বাড়ির উপরে যে ছাদ করেছে, ছাদের উপরে যদি বাগান করে দেওয়া হয়, ঘুরিয়ে ফিরিয়ে 14-15টা ভেজিটেবল এমনভাবে তৈরি হবে, 4 জন ভেজিটেবলের জন্য বাজারে না গেলে চলবে বা সামান্য খরচা করলে চলবে, ও উপর থেকে ভেজিটেবল নামিয়ে এনে খেতে পারবে। ফার্মারও গর্ববোধ করছে না যে একজনকে খাইয়ে বা তাকে বিষ খাওয়াতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক একজন কনজিউমার একটা সামাজিক দায়িত্ব আছে, কারণ ফার্মার্সকে সে বাঁচিয়ে রাখতে হবে। আরে ফার্মার না তাহলে তোকে খাওয়াবে কি বাবা? নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মাঝখানে আমাকে অনেকদিন দেখতে পাননি বোধহয়, তাতে আপনাদের খুব একটা বিশেষ দুঃখ হয়নি, তবে আমার একটু খারাপ লাগছিল আর কি, যে আমি অনেকদিন আসছি না, একটু ক্যামেরার সামনে বক করছি না, আমার একটু বাজে বকছি না আর কি। যাই হোক, আবার এসছি, ভালো আছেন। ভাবনাঘর তো তার যাত্রায় চলছে, পথ চলা চলছে। তবে একটা খবর আমি পাচ্ছি, সেই খবরটা হচ্ছে যে আপনারা খুব একটা দেখছেন, মানে আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, আর ভাল লাগলে একটু শেয়ার করুন। আর আরেকটা যেটা জিনিস হয়েছে যে আমরা একটা জয়েন বাটন করেছি। নিজেরা তো কাজ করছি, নিজেদের আলাদা করে বিশেষ পয়সা কেউ দিচ্ছে না, তো জয়েন বাটনটাতে একটু প্রেস করলে আমাদের এই কাজটা আর কি সামনের দিনে এগিয়ে নিয়ে যেতে আমাদের একটু সুবিধা হবে। তো সবাই মিলেই আমাদের ভাবনা ঘরের, আপনারা সবাই ফ্যামিলি, তো আপনাদের কাছে এইটুকু এক্সপেকটেশন রাখলাম। তবে আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমাদের জীবনযাত্রা, দৈনন্দিন জীবনযাত্রা আগের থেকে অনেকটাই বদলেছে। আমরা প্রতিনিয়তই বদলাচ্ছি। প্রযুক্তি, নগর উন্নয়ন, মার্কেট ইকোনমি, লিবারালাইজেশন, এগুলো আমাদের জীবনযাত্রার মধ্যে বেশ অনেক ধরনের একটা প্রভাব ফেলেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব যেটা ফেলেছে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের উপর। আমরা কি খাচ্ছি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। কোথাও যেন আমি শুনতে পাচ্ছি এবং আমাদের কানে আসছে যে আমরা কোথাও যেন বিষ খাচ্ছি। জানি না সেই কি খাচ্ছি না খাচ্ছি, তবে এই বিষয়ে কথা বলার জন্য, এবং অর্গ্যানিক ফার্মিং যেটা আগামী দিনে এবং এই মুহূর্তে এসডিজি গোলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, সেই অর্গ্যানিক ফার্মিং নিয়ে আজকে আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন শঙ্কর হালদার। শঙ্কর হালদারকে শঙ্কর দাই বলি আমি, কারণ শঙ্করদার সঙ্গে আমার এমনি এর আগেই আলাপ হয়েছে। শঙ্করদা এর আগে দাদাগিরিতে গেছিল, সেই সময়ের থেকে আলাপ ছোটোখাটো আস্তে আস্তে। তো শঙ্করদা সুন্দরবনে থেকে অরিজিনালি এসেছে, সেখানে মুক্তি বলে একটি অর্গানাইজেশন চালায়, যারা মূলত সেখানে অর্গ্যানিক ফার্মিং এবং তার সাথে সাথে আরও বেশ কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে নানাবিধভাবে যুক্ত। তো শঙ্করদাকে আহ্বান করলাম। নমস্কার। নমস্কার। শঙ্করদা, এমনি সব মিলিয়ে কেমন চলছে? কেমন? ভালো, খুবই ভালো। অ্যান্ড ধন্যবাদ এখানে ডাকার জন্য। এই সব ব্যাপার নিয়ে আলোচনা করা তো খুব বেশি লোক থাকে না। কেন গো?
জিনিসটা হয়তো ডাল, বা এখানে হয়তো পয়সা নেই, বা এটা হয়তো অন্য অনেক লোকের হয়তো পয়সা ইনকাম কমিয়ে দেবে, সেই জন্য হয়তো ডাকা হয় না। আচ্ছা, ফার্স্টে খুব ছোট করে বলো যে তোমার যে কাজের পরিধি, মানে মুক্তির যে কাজের পরিধি, সেই পরিধি কিভাবে ব্যাপ্ত হচ্ছে আর কিভাবে কি করছো এই মুহূর্তে। মুক্তি তো 2003-এ আমার বেশ করে আমাদের পকেট মানি দিয়ে তৈরি হয়েছিল। 2005-এ এটা রেজিস্টার্ড হয়, এখন প্রায় 20 বছর হয়ে গেল। অর্গানাইজেশন তো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জীবিকা, রাইট ওয়েস অ্যাক্টিভিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার অ্যাক্টিভিটিস এবং ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট, ভিলেজ ডেভেলপমেন্টে কাজ করছে। বেশ কোয়াইট এ লার্জ স্কেল। আমরা রিসেন্টলি ইউনাইটেড নেশনের ইকোশকের মেম্বারও হয়েছি। আচ্ছা, হ্যাঁ, আর তাছাড়া ওই যে এখন রিসেন্টলি যে এনএসসি এসএসসি মানে যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ চালু করেছেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেখানেও আমরা রেজিস্টার এবং আমরা ফান্ডও রেজ করেছি। তার মানে আমরা লিস্টেড, অ্যান্ড ফার্স্ট লিস্টেড ফ্রম ইস্টার্ন জোন অ্যান্ড থার্ড লিস্টেড ফ্রম ইন্ডিয়া। লার্জ স্কেল ওমেন এম্পাওয়ারমেন্ট উপরে সুন্দরবনে যে কাজ হচ্ছে সেটা ফান্ডিং করেছে। দ্যাটস বিং আন্ডার অ্যাডার অফ সেবি। বেশ, তো দোজ আর দ্য থিংস। আর অনেক লোক এটার সাথে কাজ করছে, অনেক অর্গানাইজেশন, প্রায় 125টা অর্গানাইজেশন পার্টনার্স হয়েছে। 2000-এর মতো লোকজন ডাইরেক্ট, পার্ট টাইম, ফুল টাইম করে এটার সঙ্গে যুক্ত। কয়েক লক্ষ মানুষ এটার সঙ্গে বেনিফিট পাচ্ছে এটা থেকে। 12,000 ছাত্র ডাইরেক্টলি বেনিফিট পাচ্ছে। 130টা স্কুল চলছে আজকের দিনে, এটা আরও বাড়ছে প্রতিনিয়ত। আমাদের 30,000-এর বেশি ওমেন যারা কাজ করছে, মহিলারা, পিছিয়ে পড়া মহিলারা সুন্দরবনে তাদের জীবন জীবিকা, হস্তশিল্প এগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে। তো কোয়াইট এ লার্জ স্কেল। আর তার সঙ্গে ফার্মার প্রায় 12,000 ফার্মার, যেটা নিয়ে মূলত হয়তো আজকে আমরা ডিসকাশন করব। একদমই সেই 12,000 ফার্মার তারা আস্তে আস্তে অর্গানিক ফার্মিংয়ের দিকে আসছে। ক্লাইমেট রেজিলিয়েন্ট অর্গানিক ফার্মিং, সেটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে নদীর ধারে যারা বসবাস করে, প্রতিনিয়ত যখন তাদের নদীর জল কোনো না কোনোভাবে চলে আসছে বছরে 2বার করে, সাইক্লোন বা ফ্লাডের নাম করে, তো তখন তাদের সঙ্গে ওই অর্গানিক ফার্মিংয়ের সঙ্গে ওটাও জড়িয়ে যায়। তো সেটা একটা ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা চেনও তৈরি করেছি, সেই অর্গানিক চেন। ওদের তৈরি করা প্রোডাক্ট আমরা কলকাতা বিভিন্ন প্রান্তে ডোর স্টেপে পৌঁছে দিচ্ছি। তার অ্যাপ তৈরি হয়েছে। অ্যাজ পার ফিকি ন্যাশনাল লেভেলে 200 এনজিওর মধ্যে আমরা নাম্বার 1 ডিক্লেয়ার করেছি। ওরা এগ্রিকালচার, স্পেশালি অর্গানিক ফার্মিং অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার সেক্টরে আমরা নাকি ভারতবর্ষের নাম্বার 1 মনে করি না তা, কিন্তু তারা বলে আমরা। তো এটা একটা রেসপন্সিবিলিটি, এটা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রিসেন্টলি আমরা একটি ম্যারাথন রানও করেছি এখানে কলকাতায়, রান ফর সেফ ফুড বলে। আচ্ছা, খুব ভালো সাফল্য পাওয়া গেছে, প্রচুর মানুষ এটা চাইছে। সামনের বছর হয়তো আরও অনেক বড় মেগা স্কেলে করা হবে। প্রচুর মানুষ যুক্ত হচ্ছে। খুব ভালো লাগলো যে মুক্তি, যখন আমি তোমাদের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল, দ্যাট ওয়াজ ইন দ্য ইয়ার প্রবাবলি 2019। আমি তখন জি বাংলাতে করছি কাজ আর কি। তখনের থেকে বেশ অনেকটাই লিপ অ্যান্ড বাউন্সে আস্তে আস্তে বাড়ছে, এবং বোঝা যাচ্ছে যে সুন্দরবনকে বেশ আষ্টে পিষ্টে আর কি মুক্তি এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এটা খুব ভালো ব্যাপার। তা আসি যে অর্গ্যানিক ফার্মিং যে বিষয়টা, যে শঙ্করদা একটা জিনিস, যে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে যে আমরা কি বিষ খাচ্ছি বলে মনে হয় তোমার? এবং সেখানে দাঁড়িয়ে অর্গ্যানিক ফার্মিংয়ের ভূমিকা কোথায়, এবং ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছ? বিষ তো খাচ্ছি, এটা এক কথায় বলতে গেলে হ্যাঁ। তা এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা মরছি না কেন? তার কারণ হচ্ছে যে বিষের যে মাত্রা প্রয়োগ করা হয়, যেটা একটা ছোট্ট কীটপতঙ্গ যার ওজন হয়তো 1 গ্রাম 2 গ্রাম, সে তার উপরে পড়লে যে মারা যায়। আর আমাদের যার ওই 50 কেজি 70 কেজি ওজন, সে তার হয়তো একটু স্লো পয়জন হবে, কিন্তু সে তো আর মারা যাবে না সঙ্গে সঙ্গে। কিন্তু দীর্ঘদিন হতে চাইলে বডি আস্তে আস্তে রিয়াক্ট করতে সেগুলো যাবে। ডাক্তারি পরিভাষাতে তো বিভিন্ন ডক্টর এটা বলছেন যে শরীরে যে ধরনের কেমিক্যাল ঢুকছে আমাদের বিভিন্ন জায়গা থেকে, শুধু খাবারের এই ভেজিটেবল থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে যে শরীরের কেমিক্যাল ঢুকছে, তার একটা তো বড় ইম্প্যাক্ট শরীরের উপরে পড়ছে। আর খাবার তো তার একটা ডাইরেক্ট ফল। একদমই। তো খাবারগুলোতে আমরা করি কি না, যখন আমরা ফসল তৈরি করি, এটা তো একটা লড়াইটা হচ্ছে যে কীটপতঙ্গের সঙ্গে অন্যান্য জীবের সাথে মানুষের লড়াই। বেশ।
তো আমরা লড়াই করে আমাদের খাবারটা আমরা খাবো, ওদের খেতে দেবো না, এটাই তো লড়াই। বেশ। তা কী করে খেতে দেবো না? পোকা খেতে আসবে, অন্য কেউ খেতে আসবে, তাকে আমরা বিষ দিয়ে মেরে দেবো, এটাই। এবং তারপরে সে খেতে পারবে না, তার ফসলটা তুলে আমরা খাবো। কিন্তু তাকে মারতে গিয়ে যে আমরা বিষ যেটা স্প্রে করছি, সেই স্প্রে করে থাকলে তাহলে সেই বিষটা তার বিষক্রিয়া থেকে যাচ্ছে এবং সেটা আমাদের শরীরে ঢুকছে। এবারে এক্ষেত্রেগুলো থেকে বিষের বিভিন্ন মাত্রা থাকে, মানে কতদিন সেই বিষের বিষক্রিয়া থাকে তার বিভিন্ন লেভেল থাকে। আমরা যদি কেমিক্যালের বিষের লেভেলে দেখি, তখন দেখবে প্রায় 10-12টা ভ্যারাইটি সব কালার কোড থাকে। কোনো কালার কোড, কোনো কালার কোডে যে বিষ আছে, কালার কোড আছে বিষের মধ্যে। তো বিষের মধ্যে কালার কোড মানে কি, এইটা কোনো একটা বিষ মারলে এটা শরীরে আমাদের কিছু হবে না, পতঙ্গের হবে। কোনো একটা বিষের এটা 2 দিন আগে ভেজিটেবলটা খাওয়া যাবে না বা ফসলটা খাওয়া যাবে না। কোনো জিনিসকে এটা 5 দিন খাওয়া যাবে না, 1 সপ্তাহ খাওয়া যাবে না, 1 মাস খাওয়া যাবে না, এমনকি কোনো দিনই খাওয়া যাবে না, এরকমও বিষ আছে। কারণ ওটা মারলে, যেমন ধরো যে সমস্ত বিষগুলো ধরুন কটনে ব্যবহার হয়, তা কটন তো আমরা গায়ে পরি, আমরা তো ডাইরেক্ট খাই না। তো ওখানটা এমন ধরনের বিষ দেওয়া হবে হয়তো যে বিষটা আমার ডাইরেক্ট শরীরে যাবে না, অথবা ওইটা আমি নর্মাল ভেজিটেবল মারতে পারি না, কারণ ওখানে কটন আমরা ডাইরেক্ট কনজিউম করছি না। এরকম বিষের কোড আছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের যে সমস্ত ফার্মাররা আছেন, তারা তো এই ব্যাপারে অতটা বেশি মানে নেই, মানে এডুকেটেড বা আমি বলবো অ্যাওয়ারনেস নেই, কারণ তাদের শেখানো হয়নি, তাদের দোষ নেই। তো বিভিন্ন রকম তারা ওষুধের দোকানে যাচ্ছে, ওষুধ বলবো না, বিষের দোকানে যাচ্ছে, সারের দোকানে যাচ্ছে, গিয়ে তারা জিজ্ঞাসা করছে যে আমার এই হয়েছে, কি হবে? তা বলছে এই বিষটা নিয়ে যাও, বলছে এটা তো মেরেছিলাম হয়নি, তো বলতে আর একটা ডোজ, হেভি ডোজ দিল। ওরা কি ওটাকে মাইল্ড অ্যান্টিবায়োটিকে হচ্ছে না, আরেকটু হাই অ্যান্টিবায়োটিক চার্জ করে। এটা অ্যান্টিবায়োটিক থেকে ভয়ঙ্কর, এটা অ্যান্টিবায়োটিক না, পাতি বিষ, এটা পয়জন যেটাকে বলা হয়। তো বিষ মারা হয়, তারপরে সেটাকে যদি পোকা মরে যায় তাহলে বিষটা ভালো। কিন্তু পোকা মারতে গিয়ে যে আমরা কি ধরনের বিষক্রিয়া করে ফেলছি আমাদের খাবার দাবারে, সেটা তাদের বুঝতে হবে। আমরা যে কোনো ধরনের চোখে তো খালি চোখে তো দেখা যাবে না। ধরুন আমাদের একটা পটল, ঝিঙে এগুলোর উপরে যদি বিষ পড়ে, তো তাদের চামড়ার উপরে বা যদি স্কিনের উপরে পড়ে, তো স্কিনটা ব্যাপন প্রক্রিয়াগত ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা যদি কি করে ভিতরে ঢুকে যাবে, তো ভিতরে ঢুকে যাচ্ছে সেই বিষগুলো, আমরা নিঃসন্দেহে ছাল ছাড়িয়ে ফেললেও যে বিষটা থাকবে না তার কোনো কারণ নেই, বিষ ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে অনেক বিষ আছে যেগুলো তেলে দ্রবীভূত, মানে জলে দ্রবীভূত নয়, মানে মারলে ওটা থেকেই যাবে, ওটা তো জলে ধুইলেও যাবে না। তো এই জিনিসগুলো তো চলছে। এবং এটা একটা ধ্বংসলীলা পুরো। মানে আমরা যারা কনজিউমার, সেখানে যারা শহরে বিশেষ করে যারা আছে, তারা তো প্রত্যেকেই চাই অ্যাটলিস্ট আমি যা হয়েছি আমার বাচ্চা যাতে ভালো খাওয়া দাওয়া করে, আমার প্রিয় মানুষটা যাতে ভালো খেতে পারে। তো সকালে সকালে গিয়ে দেখছে যে সবথেকে চকচকে জিনিস, ভালো জিনিসটা নিয়ে এসে বাড়িতে বাচ্চাকে খেতে দেওয়ার চেষ্টা করছে, তাই না? কিন্তু এখানে বুঝতে হবে যে সবসময় চকচকে জিনিসটা যেটা খালি চোখে দেখা যাচ্ছে, হয়তো সেটা তার মধ্যে যেটা চোখে দেখতে পাচ্ছে না, সে বিষক্রিয়ায় ভরে আছে। হ্যাঁ, মানে এবার তুমি একটা জিনিস বলো, আমরা আলোচনা করছিলাম যে মধ্যবিত্ত, তাহলে যারা যে মধ্যবিত্ত, তো ধরো বাজারে গিয়ে মধ্যবিত্ত তো একবার ধরো একটা বাজার যে করে আনছে, তারপরে তো মানে সে সবসময় চায় যে তার যে পকেট ফ্রেন্ডলি একটা বাজার হোক। এবার সেখানে ধরো যদি এই পেস্টিসাইড না দেওয়া হয়, আমি জানি না, আমার জ্ঞান থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, ধরো পেস্টিসাইড যদি না দেওয়া হয়, তাহলে তো ধরো পটলটার মধ্যে পোকা থাকলো বা ঢ্যাঁড়সটার মধ্যে পোকা থাকলো, আমি সেটা নিয়ে আসলাম বাড়িতে, নিয়ে এসে সেটাকে তাহলে আমি তো যদি পোকা থাকলো তাহলে আমাকে ফেলে দিতে হলো, 1 কেজির মধ্যে 500 পটল ফেলে দিতে হলো। তাহলে তো মধ্যবিত্ত, এই যে আমি কনজিউমার, তাহলে কনজিউমারের তো একটা এই জায়গাতে তো একটা দ্বিধাবোধ থাকবে। তাহলে এই যে পেস্টিসাইডটা যদি ওখানে না দেওয়া হয়, তাহলে সেইখানে ব্রিজিংটাই কি অর্গানিক ফার্মিং? মানে দেখো, আমাদের অনেক কিছু ব্যাপারে মিথ চলে, অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং বলা যেতে পারে। এটা ন্যাচারালি এটাই তো। দেখুন, আমরা যে হোমোসেপিয়েন্ট, যে মানুষ সভ্যতা যে এগিয়ে যাচ্ছি, এটাতেই লাস্ট 30-40-50 বছরের ইতিহাসে এইসব জিনিস চলছে। তাতে আমাদের তাহলে পুরোপুরি আমাদের বাঁচিয়ে রেখেছিল কি করে? খাবার তো খেয়েছি, চাষবাস তো করেছি, আর চাষবাস শিখেছি তো আমাদের ইতিহাস অনুযায়ী 6,000 বছর আগে আমরা চাষবাস শিখেছি। তো তখন থেকে তো আমরা করতাম সিন্ধু সভ্যতার সময় থেকে। তখন আজকের নয় জিনিসটা। তো তার মানে এই নয় যে এইটাই একমাত্র রাস্তা, এটাকে শেখানো হয়েছে। হ্যাঁ, সেখানে কিভাবে হয়েছে না, আমরা যে ইনকাম করি, সেই ইনকাম মূলত 5টা থেকে 6টা জায়গায় ব্যয় করি। অন্ন, বস্ত্র, বাসস্থান, যেটাকে আমরা জীবিকা বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আর একটু টাকা বাঁধলে ঘুরতে চলে যাই দীঘা কিংবা পুরী। এই আমাদের দৈনন্দিন সাধারণ মানুষের রোজ নামচা।
তো তার মানে বুঝতে হবে আমরা যদি যে যাই ইনকাম করি না কেন, এই 6টা জিনিসের মধ্যে ভাগ হচ্ছে, তাতে আমরা কিসে বেশি খরচা করি? আমাদের ইনকামের সিংহভাগ আমরা হাউসিংয়ে খরচা করি। হাউসিং, হ্যাঁ, ঘর বাড়িতে। ঘরবাড়িতে তার তুলনামূলক দেখতে গেলে খাদ্যে কিন্তু খুব কম খরচা হয়। তারপরে আমরা বস্ত্রে খরচা করছি, তারপরে আমরা স্বাস্থ্যে খরচা করছি, আজকাল ডাক্তারের যে অবস্থা দেখা যাচ্ছে, তারপরে আমরা শিক্ষায় আজকে স্কুলের কি ফিস দেখা যাচ্ছে। তো এরকম জিনিসটা হচ্ছে। তো তার মানে সব সময় যে আমি স্কুলের ফিসটা কমাতে পারলাম না, আমি হাউসিংয়ের যা দাম আছে সেটা কমাতে পারলাম না, কারণ রড সিমেন্টের দাম তো যা লেখা রয়েছে সেটা তো আমি কমাতে পারবো না। তো তার মানে আমার জামা প্যান্টের দাম লেখা রয়েছে, কমাতে পারবো না। তা কমাতে হবে ওই কৃষকটার, ওই যে গরিব লোকটা রাতে 3টের সময় উঠে গিয়ে শিয়ালদা থেকে 2 পাল্লা মাল নিয়ে এসে বসে আছে, আর এইটুকু বিক্রি করে গিয়ে সে খেতে যাবে বা তার সংসার চালাবে, তাকে গিয়ে আমি কমাবো। এবং আমাদের ধারণাটা কি হচ্ছে, গিয়েই মাত্র বলা হচ্ছে যাই দাম বলা হবে, যাই দাম বলুন না কেন, সে 30 টাকা কেজি বললো বাবা এত দাম, 10 টাকা বললো বাবা এত দাম, আর 100 টাকা বললেও বললো বাবা এত দাম। মানে এটা আমাদের ট্রেন্ড, বলবো যে ওটা একটু দাম কমাতে হবে, যাই বলবে একটু কমাতে হবে। মুশকিলটা হচ্ছে যে আমরা তো কানেক্টেড নই। আমাকে বুঝতে হবে যে এই ফসলটা যে আসছে, ফসলটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, ঠিক কারা কারা এটার সঙ্গে যুক্ত, তাদেরকে যদি বাঁচিয়ে না রাখো তাহলে তুমি বাঁচবে কি করে বাবা? ঘটনা হচ্ছে তুমি আমরা শুধু প্রাইসটাকে দেখছি যে প্রাইসটা কমানো হবে। এই প্রাইসটা কমানোর যদি কেবলমাত্র প্রেশার হয়, তো তাহলে এই প্রেশারের জন্যই তো একজন সাবান দিয়ে দুধ তৈরি করে চা বিক্রি করছে। এই প্রেশারের জন্যই তো ভাগাড় থেকে মাংস এনে সে তো তোমাকে রেস্টুরেন্টে দিচ্ছে। তুমি যদি বলতে যে না আমার মাটনই খাবো, 800 টাকা দাম, 800 টাকাই খাবো, তাহলে ভাগাড় থেকে সে মাংস আনতে যাবে কেন বাবা? বুঝতে হবে এই জন্যই তো লোক বরফ দিয়ে মাছ না করে সেভিং করে ও তো ফর্মালিন দিয়ে মাছ রাখছে। এই জন্যই তো সে কেমিক্যাল বা বিষ মেরে ভেজিটেবল তৈরি করছে। তার কারণ হচ্ছে আমাদের অজ্ঞতার জন্য আমরা যে পয়সাটা যেখানে দেওয়া দরকার সেটা আমরা বলতে তুমি এখানে কাজের কথা এভারেজ আমরা যারা খাওয়া দাওয়া করি বা কনজিউমার্সের, সেটা তাদের দোষ নয়। ঘটনা হচ্ছে যে তাদের অ্যাওয়ারনেস করার জন্য এত কাজ হয়, কিন্তু এটা তো কেউ না কেউ অ্যাওয়ারনেস করবে। কিন্তু এই অ্যাওয়ারনেস বেড়ে গেলে এর সঙ্গে ইন্ডাস্ট্রি বড় একটা ফল ঘটে যাবে। এই যে হাউসিং একটা বড় ইন্ডাস্ট্রি, এডুকেশন একটা বড় ইন্ডাস্ট্রি, হেলথ একটা বড় ইন্ডাস্ট্রি, অ্যাপারেলস বা জামা কাপড় একটা, বস্ত্র একটা বড় ইন্ডাস্ট্রি, খাদ্য একটা বড় ইন্ডাস্ট্রি, যেটার জন্য লড়াই হচ্ছে, খাদ্য ইন্ডাস্ট্রি ঢোকার চেষ্টা করছে। এবারে ইন্ডাস্ট্রি খাবার ডিস্ট্রিবিউশনে এখন ঢুকতে পারেনি, এটা এখনও পর্যন্ত ফার্মাররা করছে, ছোট ছোট লোকেরা ডিস্ট্রিবিউট করছে, কিন্তু ইনপুটে ঢুকে বসে রয়েছে। খাবারটা বানাতে গেলে, ফসলটা বানাতে গেলে যে ইনপুট লাগবে সেগুলো তো ইন্ডাস্ট্রি তৈরি করে, যত সার যত বীজ সেগুলো তো তৈরি করে তারা, নাঙল তৈরি করছে তো তারা, বোঝা যাচ্ছে তো। তো তার মানে ইনপুট কস্ট তারা তো, তাহলে এবার আমি যদি বলি যে না তুমি এগুলো ন্যাচারাল ফার্মিংয়ে চলে যাও, পদ্ধতিভাবে তুমি সার কিনবে না, বীজ কিনবে না, তুমি নাঙল দিয়ে চাষ করো, এগুলো এমনি করা যায়, টিলিং করার দরকার নেই, নন টিলিং ফার্মিং ও পসিবল, তাহলে এতগুলো যদি বলি তাহলে আমার এই ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, তো $multi-trillion ইন্ডাস্ট্রি। তারপরে তাহলে সেখানে কি করে ঘটছে? তো ইজ হোল ডিজাইন আমাদের বুঝতে হবে যে কি জিনিসটা, একটা চেনের মধ্যে আমরা আটকে আছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি দেশের হাতে অ্যামোনিয়াম নাইট্রেট একটা বিশাল ভান্ডার জমা হয়ে যায়, কারণ কেউ ভাবেনি এই যুদ্ধ যুদ্ধ চলার কথা, হিরোশিমা নাগাসাকিতে যদি ওটা না পড়তো। তো তখন সারা পৃথিবী জুড়ে আলোচনা হলো যে এটা ব্যবহার কোথায় করবে এত কেমিক্যাল। খুঁজে পাওয়া গেল যে গাছ 3 ধরনের জিনিস নেয়, NPK বলে, তো ওখানে নাইট্রোজেন নেয়, পটাশ নেয়, ফসফরাস নেয়, আর এর বিভিন্ন কম্বিনেশনে নেয়। আর এখানে অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রোজেন আছে। তাহলে এটাকে আমরা ওই ফর্মে আমরাকে দিলে, আর এখন এত লোক খেতে পাচ্ছে না, কারণ সবে যুদ্ধ থেকে উঠেছে, লোক দারিদ্রতার মধ্যে যাচ্ছে, লোক দুর্ভিক্ষের মধ্যে যাচ্ছে, তো চলো এটাকে আমরা ব্যবহার করি। প্রয়োজন ছিল না তা আমি বলবো না, কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো থেকে বেরিয়ে আসা উচিত ছিল যে আমরা কি করতে চলেছি, কারণ এটা তো সবাইকে ক্ষতি করছে, সেটাই সবাইকে ক্ষতি করছে। এবং অবাক হয়ে যাবেন বিভিন্ন জায়গাতে যারা যে সমস্ত ফার্মার একটু অ্যাওয়ার এই ব্যাপারটা সম্বন্ধে জানে, সেই ফার্মাররা 2টো ক্ষেত তৈরি করে। যে ক্ষেতের ফসল তারা মানে খাওয়া দাওয়া করে সেখানে এরকম ধরনের কেমিক্যাল ব্যবহার করে না তারা, যেটা বাজারে আসে সেটা কেমিক্যাল দেওয়া হয়, এবং এমন ধরনের ম্যানিপুলেটিভ মাইন্ড। তাহলে অফকোর্স মানে জিনিসটা হচ্ছে যে ম্যানিপুলেটিভ, ফার্মারের দোষ নেই, জিনিসটা হচ্ছে সেও তো পয়সা ভাবছে। আমরা কনজিউমার যদি ভাবি যে পয়সাটা ভাবছি যে কতটা কম দিতে পারবো, সেও তো ভাবছে পয়সাটা কতটা বেশি নেব। ইফ দ্য পয়সা ইজ দ্য ড্রাইভিং ফ্যাক্টর, একটা ফার্মার যদি
গর্ববোধ না করে যে আমি আমার এত ভেন্ডি তৈরি করি বা আমি বেগুন তৈরি করি বা যাই তৈরি করি, এই ভেজিটেবল 1000 মানুষ বা 1 লক্ষ মানুষ খায়, তার জন্য আমি গর্ববোধ করি। সে গর্বের সহিত বলবে এতগুলো মানুষের খাবার তৈরি করি আমি, এটা নিয়ে সে গর্ব করবে। কিন্তু সে গর্ব করার জায়গা কোথায়? সে তো ভাববে কত টাকায় মাল বিক্রি হলো, তো টাকা নিয়ে গর্ব করার জায়গাতে সে তোমার স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য নিয়ে তো গর্ব করার সুযোগ পাচ্ছে না। উল্টোটা, যখনই আমি 5 টাকা বা 7 টাকার ফুলকপি কিনছি, আমি 2 টাকা বা 10 টাকার টমেটো কিনছি, আমি কি একবার ভেবে দেখছি যে এই 4টে হাত ফেরা হয়ে আসছে, ফার্মারটা কত টাকা পাচ্ছে? একটা ফার্মারের অক্লান্ত পরিশ্রম করে তারপরে তাকে বাজার থেকে নাঙলও কিনতে হয়, মেশিনের নাঙল, মেশিনের বিষ কিনতে হবে, সার কিনতে হবে, তার নিজস্ব লেবার রয়েছে, তার নিজের জমি রয়েছে, জল পর্যন্ত কিনতে হবে, কারণ শ্যালোটিয়াল বা মেশিনের জল উঠবে, সেখানেও ওই পেট্রোল বা ডিজেল ব্যবহার করে জল আসে। তো তার মানে ইন্ডাস্ট্রি এভরি হয়, তার ইন্ডাস্ট্রিকে পয়সা দিয়ে তাকে ফসল বানাতে হচ্ছে। এই ফসলটা যখন সে বানাবে, এখানে কতগুলো প্লেয়ার আছে। প্লেয়ারটা হচ্ছে কি, একজন তাকে ফার্মার বানাচ্ছে, তারপরে সে একটা ছোট্ট বাজারে নিয়ে যাবে, সেখানে ফোড়েরা আছে, ফোড়েরা সেগুলোকে কালেক্ট করবে, একে অ্যাগ্রিগেটর বলে। অ্যাগ্রিগেটরটা কালেক্ট করে ট্রান্সপোর্টারকে দেবে, সেই একদম দূর থেকে 3 ঘন্টা 4 ঘন্টা দূরে টেনে এসে শহরে কোনো একটা জায়গাতে আসবে, তারপরে এসে রাতে ওটা থাকবে, ভোরের বেলা গিয়ে ওটাকে হোলসেল হবে ভোর 3-4টের সময়, তারপরে এখান থেকে গিয়ে ভোরবেলা থেকে যারা একদম গরিব মানুষ কোনো কিছু করতে পারে না, তারা গিয়ে ওখান থেকে 2 পাল্লা 4 পাল্লা করে সবজি কিনবে, এখানে এসে বসবে ভোর 6টার আগে। আর 6টার সময় আমরা সাহেব আমরা যারা আছি, তারা আমাদের যারা অফিস যাবো, তারা গিয়ে চোখ মুছতে গিয়ে ভেজিটেবল কিনবো, মাছ কিনবো, কিনে আমার বাড়িতে আসবো, আবার রান্না করে দিলে আবার 10টার সময় আমরা অফিসে যাবো। দিস ইজ দ্য ডিজাইন। প্রশ্ন হচ্ছে এই যে আমার একটা বেশ মজার জিনিস মনে পড়লো, আমরা মানে কিছু আমিও করে থাকি, যে এই যে কিছু লোক আমরা যাই গিয়ে এই মানে টমেটোটা হাতে নিয়ে দেখছি যে এটা কতটা ভালো, পটলটা হাতে নিয়ে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের অ্যাওয়ারনেস তো সেই জায়গাতে, মানে যে দেখছে মানে সে কিন্তু এই জায়গাটা সাইকোলজিটাই কাজ করছে না, যে সে যে এই যে বিষটা যে সে ওইভাবে নিয়ে আসছে, এটা তো কাজ করছে না, কারণ সে জানে না তো এটাতে। বিশেষ করে আমরা কি কোনটা ভালো বলতে আমরা কি বুঝি? খুব চকচক করবে, খুব টমেটো বলতে খুব লাল হবে, হ্যাঁ, পটল বলতে খুব সবুজ হবে, তাই না? আমাদের একটা ধারণা আছে, এবং খুব ওটা টকটকে একটা রং হবে, এবং তারপরে সে ওইটা সে কিনবে। তার মধ্যে যদি পোকা থাকে তাহলে সেটা খারাপ, পোকার কথা যেটা আগেই বলা হচ্ছিল। তা প্রশ্ন হচ্ছে যে যখন একটা ভেজিটেবল তৈরি হচ্ছে, তখন ওটার জন্য সবাই তাকিয়ে আছে। ওটা একটা কীটপতঙ্গও খেতে চায়, একটা জীবাণু খেতে চায়, একটা কীটপতঙ্গ খেতে চায়, একটা পাখি খেতে চায়, একটা বাঁদরও খেতে চায়, একটা মানুষও খেতে চায়, কারণ ফসল তো ওখানেই সূর্যের আলো দিয়ে সালোক সংশ্লেষে ভেজিটেবল তৈরি হয়। এটাই পৃথিবীর আদিম আর অনন্ত সত্য, আর সেখান থেকে সবাই পাওয়ার পাবে, এত কুল আছে, জীবকুল। তো এখানে সবাই তাকিয়ে রয়েছে। এবার আমরা আমাদের জন্য লড়াই করে সবাইকে বিষ দিয়ে মেরে এনে চকচকেটা বিক্রি করছি। প্রশ্ন হচ্ছে যে তাহলে ওর মধ্যে পোকা নেই কেন? নেই কেন মানে ওর বিষক্রিয়া এমন করা হয়েছে, আমি বলছি তো এমন এমন জায়গাতে হচ্ছে 2 বেলা মারা হয়, মানে বিষ মারা হয়। সকালে একবার বিষ মারা হয়, বিকেলে একবার বিষ মারা হয়, আর সকালে বিষ মেরে বিকেলে সবজিটা কেটে দিয়ে আবার বিষ মারা হয়। তো তার মানে আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না আপনার বাচ্চাকে আমরা যেটা খাওয়াচ্ছি সেটাকে কি অবস্থায়। এটাতে গেল বিষের, কেমিক্যালের ঘটনা আরও ভয়ঙ্কর, মানে যেটা আরও ইনপুট, মানে যেটাকে সার দেওয়া হয়, সারের নাম, সেটা আরও ভয়ঙ্কর। মনে করুন একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনি আর আমি যদি আপনাকে যদি কোনো একটা জায়গাতে যদি আমরা আটকে দিই একটা ঘরের মধ্যে, গিয়ে আর একটা খাবার দিই, ধরুন ভাত দেওয়া হচ্ছে, ভাতের সাথে প্রচুর করে নুন দেওয়া হলো, এটা খেতে পারবেন না আপনি? খাবেন না। কিন্তু প্রথম দিন খাবেন না, দ্বিতীয় দিন খাবেন না, তৃতীয় দিন খাবেন না, আপনাকে 10 দিন না খাইয়ে আর করলো, তারপরে কি করবেন? ওই নুন ভাতটাই আপনার খিদেতে খেতে হবে না? তার কারণ হচ্ছে আপনাকে লক করা আছে, আপনার অপশান পাচ্ছেন না ছুটতে। গাছ তো এক জায়গায় লক করে দাঁড়িয়ে থাকে, ও তো আর হাঁটাচলা করে না, তো ওকে আপনি যা দেবেন ও তো বাধ্য হয়ে তো ও তো আস্তে করে শাক করছে, তাই না? নিয়ে নিচ্ছে। এবার নিয়েও কোথায় রাখবে? যখনই ওকে যা দিচ্ছেন ও খেতে বাধ্য হচ্ছে, জলের সাথে দ্রবীভূত হয়ে রয়েছে, নিচ্ছে, নিয়ে ও রাখবে কোথায়? রাখবে বডির মধ্যে। বডি আমরা যেরকম কিছু বাজে কিছু খেয়ে ফেললে আমরা পেশাব পায়খানার মধ্যে দিয়ে বের করে দিই, গাছ কীভাবে পেশাব পায়খানা করবে? গাছ সবার হওয়ার জন্য তার ফল ফুল পাতা এগুলোকে ডাম করে, আর তারপর ওটা ঝরিয়ে দেয়। ফুলটাকে ঝরে গেল, পাতাটা ঝরে গেল, তার মানে ওর থেকে তাকে পর্ণমোচী বলে, এটার থ্রু দিয়ে সে মল ত্যাগ করলো, এটাই বাস্তবিক জ্ঞান। আর আনফর্চুনেটলি আমরা এই ফল ফুল পাতা কাণ্ড আমরা সবই খাই। তাহলে এটা কীভাবে আমাদের বিষক্রিয়া ঘটেছে, এইগুলিকে আমাদেরকে বুঝতে হবে, যে জিনিসগুলোতে কীভাবে ডিজাইন। তো এতে কি রাস্তা নেই? রাস্তা অবশ্যই আছে, চেষ্টা করলেই রাস্তা হয়। অ্যাকচুয়ালি চেষ্টা করলে
করা যায়, মিক্সড পদ্ধতি যাওয়া যায়, কেমিক্যাল যে ব্যবহার করা যায় না, কেমিক্যাল ব্যবহার করা যায়। তো জিজ্ঞেস করি যে আমাদের ভারতবর্ষে যে গ্রিন রেভলিউশন একটা হয়েছিল, যেটা সেই গ্রিন রেভলিউশনের ফলে কি আসলে এই চাষি এবং কনজিউমারদের মধ্যে কোনো ব্রিজিং তৈরি হয়েছিল, বা সেটা কি এই জায়গাটাকে অ্যাড্রেস করতে পেরেছিল, যে পেস্টিসাইড বা এই জিনিসকে, মানে গ্রিন রেভলিউশন কি এটাকে কিছু করতে পেরেছিল? গ্রিন রেভলিউশন দেখিয়েছে যে কিভাবে বেশি বীজ তৈরি করা যায়, যাতে ফসল তুমি যা তৈরি করছো সেটা একদম পুরো মানুষই খাবে আর অন্য কেউ খাবে না। বেশ দেখানো হয়েছে যে কিভাবে কম সময়ের মধ্যে বেশি ইনপুট দিয়ে 4 মাস যেটা ধানটা বা 6 মাস লাগে সেটাকে 1-2 মাসে তৈরি করা যায়, বেশি পরিমাণে তৈরি করা যায়। এবারে যে পরিমাণে যখন তোমার একটা ন্যাচারাল গ্রোথের ব্যাপার আছে, ঠিক একটা ফসল, একটা জমিতে ফসল একটা তোলা, তারপরে আবার আরেকটা ফসল দেয়া, তারপরে তাকে একটা নাইট্রোজেনটা রেস্টোর হবে। তোমার ধরো আমি ধান দিয়ে যদি উদাহরণ দিই, তো ধানটা যখন আমরা উৎপাদন করছি, তো ধানটা যখন চলে যাবে, তারপরে আবার যদি ধান দিই তাহলে নাইট্রোজেনের ঘাটতি হবে জমিতে। আর যারা ইন্ডাস্ট্রি, যারা লোকজন, তারাও চায় এটা ঘাটতি হোক। তুমি ধানের পর ধান নেবে ঘাটতি, তার মানে তুমি ইউরিয়া কিনবে। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন জাতীয় ফসল, তার মানে তুমি চার্জ করবে, তার মানে ইউ আর ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি, তাই না? তোমাকে এটা হতে হবে। তো তার মানে যখন তুমি একই ধরনের ফসল বারবার নেবে, তার ঘাটতি হবে। আমরা যদি প্রচুর ছোটাছুটি করি তো আমাদের এনার্জি চলে যাবে, তখন এনার্জি ড্রিঙ্ক নিতে হবে, নাহলে ব্যানানা খেতে হবে, নাহলে জল খেতে হবে। তো তুমি একটা প্রোডাকশনের একটা নিজস্ব পাওয়ার আছে, তার একটা ক্ষমতা আছে। ক্ষমতার বাইরে গেলে তোমাকে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে অন্যান্য কোনো না কোনো এক্সটার্নাল ইনপুটের উপরে। তাই এক্সটার্নাল ইনপুটের উপরে ফার্মাররা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে গ্রিন রেভলিউশন। যে খাবার চাহিদা মেটায়নি তা কিন্তু নয়, চাহিদা মিটেছে, কিন্তু যে জায়গাটাকে থামার দরকার ছিল তারা সেটা থামেনি। এবং যেটা ন্যাচারালি যে জায়গাগুলোকে বাড়ানো মানে করা দরকার ছিল, ভাবা দরকার ছিল যে ফার্মাররা কেন ইন্ডাস্ট্রির উপরে এত ডিপেন্ডেন্ট থাকবে, তারা সার তৈরি করে নিতে পারবেন না, বীজ তৈরি করতে পারবেন না, বায়োপেস্টিসাইড তৈরি করতে পারবে না, যেটা সাইড ইফেক্ট কম, যেগুলো অন্য পদ্ধতি ব্যবহার করা, কিন্তু সেগুলোকে করলে রিভার্স ইম্প্যাক্ট হচ্ছে ইন্ডাস্ট্রির উপর। ইন্ডাস্ট্রির মালপত্র বিক্রি কমে যাবে। তো তার মানে তাহলে কেন করা হবে? তার মানে এভরিথিং তোমাকে যদি মানি ডিপেন্ড হয়, একটা মানি ডিপেন্ড হতে গেলে ওটা করা যাচ্ছে না, ওটা করতে হবে। তো এখন কি হচ্ছে দেখো, উদাহরণ দেখতে ফার্মাররা এখন অনেক ইনকাম করছে, তো অনেক ফসল হচ্ছে, তো তারপরে তাহলে ফার্মার আত্মহত্যা করে কেন? ঠিক, প্রচুর কৃষক আত্মহত্যা। হ্যাঁ, তো এটা সাধারণ কোশ্চেন হতে পারে না? আরে তোমরা এত ফসল দিচ্ছি, আমি এত দাম দিয়ে ফসল কিনছি, তোমার ফসলে এত ফলন হচ্ছে, গ্রিন রিভলিউশন ঘটে গেছে, তাহলে কৃষক আত্মহত্যা কেন করবে? এটা তার বেশি কোশ্চেন তোমার আমার মনে থাকতে পারে। আত্মহত্যা করছে এই জন্য কারণ ইনপুট কস্ট তুমি যেটা বিক্রি করছো, রেভিনিউ মাইনাস কস্ট ইকুয়াল টু প্রফিট। রেভিনিউ মানে তুমি বাজারে বিক্রি করে যে টাকাটা পেলে, আর তোমার হচ্ছে মাইনাস কস্ট তুমি যেটা খরচা করেছো, তাহলে এটাই তো প্রফিট। তো এটা মাইনাস দিলে তার প্রফিট হবে। সেই প্রফিটটাই যদি তোমার নেগেটিভ হয় বা কাছাকাছি যদি কিছু না থাকে, তুমি এখান থেকে যা বিক্রি করে পেলে পুরোটাই যদি সার ওষুধের দোকানে দিয়ে দিলে, তাহলে তুমি আত্মহত্যাই করবে। তোমার সংখ্যা চলবে কি করে? রাস্তা নেই, তাই না? তো এই হচ্ছে বাস্তব ডিজাইন। এই ডিজাইনের মধ্যে সেই জন্য ফার্মার আত্মহত্যা করছে। তো বরঞ্চ যদি এরকম করা যায় যে আমরা যদি আমাদের ভেজিটেবল একটু কম হলো, একটু কম চাষ করলো, কিন্তু ইনপুট কস্ট 0 হয়ে গেল বা খুব কমে গেল, নেই, তাহলে আলটিমেট ওর প্রফিট বেশি, ও আত্মহত্যা করবে না। সব থেকে বড় কথা আর একটা, এই ইন্ডাস্ট্রি আমরা যেখানে আছি, এটা খারাপ লাগলেও এটা বাস্তব ঘটনা, এরা ইলিনেশন শেখা। মানে ঘটনা হচ্ছে যে তোমাকে আমাকে বিচ্ছিন্ন করে রাখতে পারলে সবসময়ের জন্য ইন্ডাস্ট্রি বা আমাদের সভ্যতা ভালো চালানো বা একজনকে শোষণ করা ভালো যায়, এটা বাস্তব ঘটনা। বলছো তো তো ঘটনাটা কি হবে? এই জন্য আমি এই থিওরিটা আনছি যে তুমি বলছিলে যে আমাকে পটল কিনছি বা আমি টমেটো কিনছি বা ফুলকপি কিনছি, আমরা কি রিলেট করতে পারি যে এটার সঙ্গে কারা কারা যুক্ত, কে বানিয়েছে? আমরা কিন্তু রিলেট করি না। আমাদের বাচ্চারাও বলতে পারে এটা কোথায়, এর গাছটা কেমন দেখতে, কেউ জানে না এই গাছটা কেমন দেখতে। তো কারণ হচ্ছে যে মুহূর্তে আমরা রিলেট করতে পারবো, সেই মুহূর্তে আমার মাথায় কোশ্চেন আসবে এটাকে 10 টাকা হওয়ার কথা নয়, এটা 15 বা 20 টাকা হওয়ার কথা। কারণ এর মধ্যে অনেক সোশ্যাল লুকিয়ে আছে, হয়তো ফার্মার পাচ্ছে না, হয়তো ডিস্ট্রিবিউটার পাচ্ছে না, হয়তো পাচ্ছে না, রিটেলার পাচ্ছে না, তো তার মানে তোমার লুকিয়ে থাকছে। আমরা সেটা তো ভাবছি না, আমরা তো ভাবছি শুধু আমার কথাটা। এবারে যদি একজন কনজিউমার, সে যদি শুধু তার কথা ভাবে, সে যত কম হোক না কেন, যদি 1 টাকায় ফুলকপি দেয়, 1 টাকাই সে যদি কিনবে, তাহলে ফার্মার কেন ভাববে না সে যাই খুশি হোক সে বীজ মারবে তোমাকে দেবে? এই দুজনের মধ্যে ডিসকানেক্ট। তো
ফার্মারও গর্ববোধ করছে না যে একজনকে খাইয়ে বা তাকে বিষ খাওয়াতে পারে না, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক একজন কনজিউমার একটা সামাজিক দায়িত্ব আছে, কারণ ফার্মারকে সে বাঁচিয়ে রাখতে হবে। আরে ফার্মার না তাহলে তোকে খাওয়াবে কি বাবা বাড়িতে, তাই না? বাড়িতে যেমন আমাদের মায়েরা সবার স্বাস্থ্য ঠিক রাখে, কি রান্না বান্না হচ্ছে সব ঠিক রাখে, সেটা যেমন একজনের দায়িত্বের মধ্যে পড়ে, ওয়াইফ করে, মায়েরা করে, সেরকম সারা ভারতবর্ষে বলে সারা সমাজের মানুষের স্বাস্থ্য এবং ঠিক রাখা দায়িত্ব তো ফার্মার্সদের। তারা তো প্রডিউস করছে, কিন্তু কোনো ফার্মার কি সেটা নিয়ে গর্ববোধ করে? তারা কি সেটা জানে? তাদেরকে সেটা কি শেখানো হয়েছে? কাকে বলা হয়েছে ফার্মিং করাটাও অলসো একটা খুব গুরুত্বপূর্ণ তোমার প্রফেশন এবং তুমি গর্বের সহিত কাজ করছো? সে কি কে করে? প্রত্যেকটা ফার্মার সে বলে তার বাচ্চাকে শেখায় তুই পড়াশোনা করে তুই যা ইন্ডাস্ট্রি গিয়ে কিছু একটা কর, ইঞ্জিনিয়ার হয়, এই সব স্বপ্ন দেখায়। সে কি বলে তুই আয় আমাকে ফার্মিং করি? বা স্বইচ্ছায় কেউ ফার্মিং করতে যায়? এগুলো সমস্যা। আমরা ফার্মিংটাকে আরো ঘৃণা করতে শেখাচ্ছি লোককে, তাই না? তো এই জিনিসগুলো সবসময় একটা ইন্টার রিলেটেড, এইগুলো আমাদের বুঝতে হবে, এই পুরো চেনটা বুঝতে হবে। পুরো চেনটা বুঝলে প্রত্যেকের দায়িত্ব আছে। কনজিউমার তার দায়িত্ব পালন করবে, ডিস্ট্রিবিউটাররা তার দায়িত্ব পালন করবে, ফার্মার্সও তার দায়িত্ব পালন করবে, সমাজ তবে অপটিমাম চলে। আর এরা প্রত্যেকে কানেক্টেড থাকবে, একে অপরকে বরঞ্চ কোশ্চেন করবে। আরে বাবা আমার বাড়িতে যদি আমরা যখন 2-3 ভাই বোন আছি, বাবা মা একসঙ্গে সংসার করছি, যদি দেখি আমার বাবা বা আমার ভাই শরীর খারাপ নিয়ে জ্বর নিয়ে কোনো একটা কাজকর্ম করছে, আমরা তাকে বারণ করি, তুমি এটা করতে পারো না, আজকে তোমার রেস্ট নিতে হবে, তুমি এত পরিশ্রম করছো কেন? কারণ আমরা একে অপরকে টেক কেয়ার করি, আমরা কেয়ার করি। আমার এখানে যারা কনজিউমার, যারা ভেজিটেবল খাচ্ছে, তারা কি ফার্মারকে কেয়ার করে? তারা কি বলে যে এত কম দামে তুমি এটাকে তৈরি করছো, এরকম হবে না, একটু পয়সা বেশি নাও, বা আমি দেখছি কীভাবে কী করা যায়? তারা কি করে না। তার মানে প্রত্যেকে ডিসকানেক্টেড, প্রত্যেকে ধ্বংসলীলায় মেতে আছে। উদাহরণ দিলে অবাক হয়ে যাবে। আমাদের এই যে সুন্দরবনের ফার্মার, আমরা যারা কাজকর্ম করি, সুন্দরবন ফার্মাররা খুব সুন্দর করে ভেজিটেবল তৈরি করলো, করে ও তো জানে এত প্রচুর বিষ মারা হয়েছে, তো বিষ এসে রায় কোনো একটা জায়গাতে এসে বিক্রি করে দিল, দিয়ে ভালো যে যা খাবে, আমি তো আর খাচ্ছি না বলে, তারপরে ও কিন্তু ভেজিটেবলটা বিক্রি করে দিয়ে দোকান থেকে চকচকে সুন্দর দেখতে 1 থলা আঙুর কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কারণ ওর ছেলেকে খাওয়াবে। নাসিকে যেখানে আঙুর তৈরি হয় গেলে দেখলে আর আঙুর আপনি কোনোদিন খাবেন না। আচ্ছা, আঙুর এত মিষ্টি ফল, এত পিঁপড়ে ধরে, ওকে রাখা এতটা কঠিন, এতটা বিষ মারতে হয়, আর আঙুর তো আমরা ধুয়েও খাই না, টাকাটাক খাই। তো একে অপরের ধ্বংসলীলা। ওখানের ফার্মার এদেরকে ধ্বংস করছে, ভাবছে অন্যকে ধ্বংস করছে। এ সমাজ কেমন চলবে? এখন প্রশ্ন হতে পারে তাহলে আমরা এতদিন বাঁচছি কেন, এইসব করছি কেন? কেমিক্যালের তো আছে, কেমিক্যালের যে প্রোগ্রেস ঘটিয়েছি আমরা, কেমিক্যাল অ্যালোপ্যাথিকে নাম দিয়ে, বা মেডিকেল স্বাস্থ্য যেভাবে এগিয়েছে, আমাদের টেকনোলজিও এগিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি কিছু একটা হওয়ার আগে, সেজন্য আমাদের অ্যাভারেজ আয়ু বাড়ছে। কিন্তু বুঝতে হবে আমরা কতটা সুস্থ আছি, কতটা সবল আছি, কতটা মেডিকেল কস্ট। 60 থেকে 70 বছরের বয়স যাদের হয়ে যাচ্ছে, মেডিকেল কস্টটা শুধু হিসাব করে দেখুন, টাকাতে বেঁচে আছে, পুরো ইন্ডাস্ট্রি চলছে ওদেরকে। ওরা জানে এই বৃদ্ধ মানুষকে বাঁচিয়ে রাখলে আমার ইন্ডাস্ট্রির ভাবটা দারুণভাবে চলবে। এর উপরে ও মারা গেলেই আমার মনে হচ্ছে মুশকিল। সারা জীবনে যত ইনকাম করেছে তার বৃদ্ধকালে লাস্ট 10 বছরে সব টাকা শুধু ডিস্ট্রিবিউট করে যাচ্ছে, কাকে কত চেক লিখবে হেলথের উপরে, তাই না? তো এই যে ধ্বংসলীলা, এই ধ্বংসলীলা কিন্তু আমাদের চলবে না। এটাকে বুঝতে হবে, আমাদের গ্রাউন্ডে গিয়ে বসে আমাদেরকে কাজ করতে হবে। যদি না কাজ করা হয় এরকমই চলবে। তুমি একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলছো, সেটা হচ্ছে যে একটা গ্যাপ আছে আর কি, একটা এলিয়েনেশন করে রাখা হয়েছে, যে কনজিউমারের সঙ্গে কনজিউমার একদিকে, আর একদিকে হচ্ছে কৃষক যারা ফলন করছে। তো একজন বীজ খাওয়াচ্ছে আর একজন বীজ খেয়ে নিচ্ছে, কেউই কাউর কথা ভাবছি না। তাহলে এই যে মধ্যবিত্ত যারা ম্যাক্সিমামটা জুড়ে রয়েছে, সেই মধ্যবিত্তের তো হ্যান্ড টু মাউথ করতে একটা বড় রকমের চিন্তা। তা সেইখানে দাঁড়িয়ে সে এই যে কৃষক ভাই, যারা একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটার, তাদের কথাটা কিভাবে ভাববে, মানে এইটা কিভাবে তোমরা ভাবছো, তুমি ভেবেছো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা দুভাবে আমি অ্যান্সার করার চেষ্টা করব। বেশ। প্রথম কথা, যে ইনকাম কেন কম হচ্ছে সেটা তো একটা বড় ইকোনমিক তার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এর মধ্যেও যা ইনকাম হচ্ছে তার মধ্যে আমরা বেঁচে থাকতে পারি কিনা, করতে পারি কিনা, সেটা আমাদের ঠিক। দেখো, যখন কারোর ইনকাম যদি 50,000 টাকা থাকে, সে তার এক ধরনের প্যাটার্ন থাকবে। সে খাবারে হয়তো 5,000 টাকা খরচা করবে,
জামাতে হয়তো 3,000 টাকা, ঘরের ইএমআই দেবে 12,000 15,000 টাকা, তারপরে তার মেয়ের স্কুল দেবে হয়তো 10-12,000 টাকা, তারপরে তার স্বাস্থ্যের জন্য একটা বিমা করা থাকবে 5,000 টাকা, তারপরে 2-3,000 করে জমাতে থাকবে, সে বছরে একবার ঘুরতে যাবে। দিস ইজ দ্য প্যাটার্ন। এখন হঠাৎ করে ভাবা যাক ওর ইনকামটা 10,000-এ নেমে এসেছে, 8,000-এ নেমে এসেছে, হতেই পারে 8,000 নেমে এসেছে। ও এখানে কী করবে? দেখবে ও ঘোড়াটা প্রথম কেটে দেবে, ও স্কুলটা প্রথম বের করে আনবে, কারণ স্কুলের ফিস দেওয়া যাচ্ছে না। তারপরে দেখবে ওর স্বাস্থ্য কাটছে, ও ঘর কাটছে, ঘরে আর কিছু কেনাকাটা করছে না, ঘর ছেড়ে দিয়েছে, বড় ঘর ছেড়ে দিয়ে ছোট ঘরে চলে গেছে। তো একটা করে কাটবে, কিন্তু সবার শেষে যেটা যে কাটতে পারবে না সেটা হচ্ছে খাদ্য। বোঝা গেছে? 5টা বাকেট তো, খাদ্য, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, তারপরে স্বাস্থ্য, তারপরে ঘোরা, রিক্রিয়েশন। তোমার প্রথম রিক্রিয়েশন কাটছো তুমি, এবং এটা আমরা দেখবো এই যে প্যান্ডেমিকের সময় তাই হয়ে গেল। প্যান্ডেমিকের সময় কি হলো? প্যান্ডেমিকের সময় আমরা কেউ কিন্তু প্রথমে ঘুরতে যাওয়া বন্ধ করে দিয়েছি, স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছি, তাই না? তো তার মানে আমরা কেন কেটেছি? কারণ সভ্যতা, এই যে স্কুল বা পড়াশোনা, হোমোসেপিয়ান ওয়ার্ল্ডের কত লক্ষ বছর পর তার পড়াশোনা শুরু করেছি আমরা। পড়াশোনা বলতে কত বছর পড়ে গেছি, সেই জন্য এগুলো আমাদের প্রায়োরিটি লিস্টের অনেক কম। তোমাকে যদি পেটে খাবার না থাকে তোমার এইগুলো থাকবে না, তাই না? এমনকি গুহায় ঘর বানাতে কবে শিখেছি আমরা? আমাদের গুহাতে বাস করতাম, জঙ্গলে ঘুরে থাকতাম। তো এটাই হচ্ছে বাস্তব। তো কিন্তু সবার শেষে তোমাকে যদি আমি যদি বললাম যে 10-12 হাজার টাকা যদি ইনকাম, ওটা যদি কমিয়ে 5,000 ইনকামে নামিয়ে দিই, যে শুধু 5,000 ইনকাম করছে, 50,000 থেকে 5,000 আর নেই, তখন ও দেবে কেবলমাত্র খাবারে ব্যয় করছে আর একটু স্বাস্থ্যে ব্যবহার করছে। কোথাও দরকার হলে ফুটপাতে সে শুয়ে থাকবে, কিন্তু তাকে খেয়ে বেঁচে থাকতে হবে। আর খাওয়া ইজ দ্য প্রাইমারি লক্ষ্য। তো আমার শরীর ভালো নেই তো তুমি কি করবে? তুমি শরীর রাখতে তোমাকে পাওয়ার নিতে হবে। তো সেটাই ইম্পর্টেন্ট। এটা এতটাই ইম্পর্টেন্ট যে ফার্মিংয়ের জিনিসটা জানা এবং খাবারের উপরে গুরুত্ব, প্রায়োরিটি নাম্বার 1 করা। নাম্বার 1 টিভির উপরে নয়, নাম্বার 1 ঘুরতে যাওয়া নয়, নাম্বার 1 ঘর নয়, নাম্বার 1 স্বাস্থ্য আর খাবার একসঙ্গে রিলেটেড। তুমি যদি খাবার ঠিকঠাক মতো খেতে পারো তাহলে তোমার স্বাস্থ্যের তো তোমার ঠিক থাকবে, তাহলে তোমার মেডিসিনের দোকানে যেতে হচ্ছে না, তুমি তোমার ইন্স্যুরেন্সে যেতে হচ্ছে না। কারণ তোমার ঘটনা হচ্ছে যে গুড ফুড ইজ ইকুয়াল টু মেডিসিন। আর তুমি যদি ফুডটা ঠিকঠাক না করো তাহলে মেডিসিনটাই তোমার ফুড হয়ে যাবে, তাই না? তুমি বাজে খাবার খাবে তাহলে এত মেডিসিন খেতে ওটাই তোমার খাবার হয়ে যাচ্ছে, তখন পেট ভরে যাচ্ছে শুধু। তার মানে তোমাকে খাবারটাকে প্রায়োরিটাইজ করতে হবে। এইবারে আসি যে তাহলে আমরা কিভাবে এটা করতে পারি। 2 ভাবে করা জরুরি। এক হচ্ছে ফার্মারদের দরদ এবং ফার্মারদের কথাটা বুঝতে হবে। কিন্তু আমার বক্তব্য যে ফার্মার একা কেন ফার্মিং করবে? ফার্মিং আমরা সবাই মিলে কেন করতে পারি না? কি এমন কঠিন জিনিস? আচ্ছা, হ্যাঁ, আমাদের ফার্মার শুধু একটু শেখার ব্যাপার, একটু ইন্টারেস্ট নেওয়ার ব্যাপার। এমনও আমাদের বেশ কিছু মডেল আছে যে শহরে যাদের এই 1 কাঠা 2 কাঠার বাড়ির উপরে যে ছাদ করেছে, ছাদের উপরে যদি বাগান করে দেওয়া হয়, ঘুরিয়ে ফিরিয়ে 14-15টা ভেজিটেবল এমনভাবে তৈরি হবে, 4 জন ভেজিটেবলের জন্য বাজারে না গেলে চলবে বা সামান্য খরচা করলে চলবে। ওর উপর থেকে ভেজিটেবল নামিয়ে এনে খেতে পারবে। 3টে লেয়ারে ভেজিটেবল তৈরি করা যায়, এগুলো সব শিখিয়ে দেওয়া যায় সিমেন্টের ছাদের উপরেই। হ্যাঁ, টবে তৈরি করা যায়। ল্যান্ডলেস ফার্মিং বলে, ল্যান্ড দরকার পড়ে না, খুব অল্প ল্যান্ড দরকার পড়ে। আরে উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো একটা কুমড়ো, এই যে বড় বড় কুমড়ো হয় না, এই বড় বড় কুমড়োর গাছটা একটা জায়গায় হয়, আর ওটা লতিয়ে লতিয়ে চলে গিয়ে ওখানে কুমড়ো হয়। তা গাছটা যেখানে আছে না, ওই গাছটা বড় জোরে ওই 1 ফুট বাই 1 ফুট মাটি, 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট এইটুকু মাটিও ব্যবহার করবে, এর থেকে বেশি মাটি ব্যবহার করে না। তা আমরা একটা টবে সুন্দর করে যদি ওটাকে যদি আমরা অর্গানিক মাটি দিই, তাতে যদি একটা দিই, ও কিন্তু 20খানা লাউ দেবে, ওর যদি করে চর্চা করা যায়। এটা তো একটা উদাহরণ দিলাম, এর আরও অনেক আছে। তো তার মানে আমরা তৈরি করতে পারি। এটা দুটো জিনিসে। তাতে কি হবে, ফার্মিংটা তোমরা সবাই জানবে, আমরা জানবো, সবাই, আমার বাচ্চা জানবে, আমাদের সবাই জানবে, এবং তুমি জানবে কি খাচ্ছ, কারণ এতে কী দেওয়া হচ্ছে তুমি জানতে পারছো। আর এতে খাবার নষ্ট করার আগে 10 বার ভাববে, কারণ খাবারটা আমি তৈরি করেছি। হ্যাঁ, আর ওর টেস্টও ভরে যাবে। তুমি ওখানে 10 টাকা দিয়ে কুমড়ো কিনে এনে খাও, আর 10 টাকা যখন দেখবে তুমি চোখের সামনে একটা কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো হলো, তারপর বড় হলো, তারপর ওকে তুমি কাটছো, তারপর ওকে খাচ্ছ, ওর টেস্টটাই তখন অন্যরকম। কারণ বিকজ ওর একটা ফিলিংস ডিফারেন্ট। একই খাবার মায়ের হাতে খাওয়া আর একই খাবার হোটেলে খাওয়ার মধ্যে যে তফাৎ থাকে, হোটেলে হয়তো ওর থেকে ভালো সুস্বাদু খাবার হয়েছে, কিন্তু তোমার খাওয়ার যা টেস্ট আর মায়ের হাতে সিম্পল খাবারের মধ্যে যে টেস্ট, ফার্মিং যখন তুমি কানেক্টেড হয়ে যাবে, মাটির সঙ্গে যখন কানেক্টেড হয়ে যাবে, গাছের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, ওর টেস্ট আর এর টেস্টের মধ্যে একই রকম মায়ের হাতে খাবার বলে মনে হবে তোমার। এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। ছাদে ধরো যদি এরকম ফার্মিং মানে করতে শুরু করি, ধরো আমি যদি শুরু করি, তাহলে আমার কিরকম খরচা হবে, আর আমি প্রথম কি করব, স্টেপ কি নেব? প্রথম জিনিসটা হবে যে শিখতে হবে জিনিসটা। আমাদের কাছে যারা অর্গানিক ফার্মিং করছে তারা এসে ট্রেনিংটা দিয়ে যাবে। আচ্ছা, তোমরা এটা করছো, দিয়ে যাবে। ওর কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয়।
মানে ধরো কিছু টব কিনতে হবে, কিছু অ্যালাইনমেন্ট করতে হবে, যেগুলো ওই যে কুমড়ো গাছগুলো উঠবে, ভেন্ডি গাছগুলো উঠবে, কিছু এরকম বানাতে হয়। তা আমরা স্ট্রাকচারাল চেঞ্জ করতে হয়তো কত খরচা হবে, হয়তো 50,000 মতো খরচা হবে প্রথম টাইম, আর ওটা একবার ওয়ান টাইম। তারপর মাটি ফাটি কিছু আনতে হবে, মাটি দিয়ে তারপর দেখিয়ে দেওয়া হলো। সে যদি নিজে করতে পারে ভালো, নাহলে কোনো একজন ফার্মারে এসে ঘুরে ঘুরে করে, মাসে হয়তো সপ্তাহে 1-2 দিন আসতেই পারে, এসে দেখে গেল আর বলে দিয়ে গেল আপনি শুধু একটু জল দিয়ে দেবেন বা এটা একটু দেখবেন, বেশি জল দেবেন। আবার এতে জানা নেই তো ছাদে জল শোক করবে না, না জল যাবে কেন, এমনভাবে লেআউটগুলো করতে হবে যাতে জলটা বেরিয়ে যাবে। মানে তুমি ছাদেরকে যদি কমপ্লিটলি যদি জল ড্রপ করতে থাকে তো ছাদটা পড়বে, তোমাকে এমনভাবে অ্যালাইনমেন্টটা করতে হবে ছাদে জল করবে না, বা ওটা একটা এলিভেটেড থাকবে, এতে থাকবে। তো সেরকম করা সম্ভব এবং অনেকবারই করছে এটা। দুটো কাজ হবে, এক হচ্ছে তুমি কি ভেজিটেবল খাচ্ছ তুমি জানতে পারলে, দ্বিতীয় কথা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আমাদের নগর সভ্যতার জন্য আস্তে আস্তে তো এই কৃষি জমিগুলো আস্তে আস্তে ঘরবাড়ি আর কংক্রিটের জঙ্গলে ভরে যাচ্ছে। তুমি যেখানে কথা বলছি আজকের থেকে 50 বছর আগে গেলে এখানেই চাষবাস হতো। ঠিক, তো তার মানে ঘটনা হচ্ছে আমরা আবার পরিবেশকে চাষের জমি ফেরত দিয়ে দিচ্ছি। যে পরিমাণ জমি নিচে কংক্রিট দিয়েছি, উপরে সেই পরিমাণ জমি চাষবাস হচ্ছে। ভেবে ভেবে দেখো। তারপরে জিনিসটা হচ্ছে কি না, এন্টায়ার শহর যদি এটা করতে থাকে, তাহলে উপরে যদি তুমি একটা ড্রোন ভিউ নাও বা এরিয়াল ভিউ নাও, পুরোটা গ্রিন, তার মানে আমি অক্সিজেন কন্ট্রিবিউট করছি। এবার তার সঙ্গে কি হচ্ছে, প্রত্যেকটা বাড়িতে যে মুহূর্তে সবজি হবে, শুধু সবজিটা হবে না, জলটা হবে না, মাটিটা হবে না, এন্টায়ার বায়োডাইভার্সিটি যে তুমি চোখে দেখতে পাচ্ছ না, হাজারো জীব জগৎ তার সঙ্গে বেঁচে থাকবে, হরিণ ঘুরে বেড়াবে, যে ইকোসিস্টেমটা ধ্বংস হয়ে গেছে। তো এন্টায়ার বায়োডাইভার্সিটি তুমি কখনো ফিরিয়ে আনছো আর নেচারের মধ্যে থাকার চেষ্টা করছো। তো আমরা করবে না কেন? ফার্মিং তো প্রত্যেকে শেখা উচিত, এবং ন্যাচারাল ফার্মিং শেখা উচিত। ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে ওই কেমিক্যাল দিয়ে নয়, ওটা ভুল জিনিস। এটা সেই মানে আমার মনে পড়ছে যে সেই একটা সময় ছিল যে মিলিটারি একাডেমি বা মিলিটারি ট্রেনিংটা একটা বয়স অবধি একদম কম্পালসারি ছিল, যে শিখতে হবে আর কি। বা সেই আগে যখন রাজাদের সময় ছিল তখন আর্চারিটা শেখা, ঘোড়াটা শেখা, এটা শেখা। সেমনি তুমি বলছো যে ফার্মিংটা একটা কম্পালসারি সিলেবাস আর কি হওয়া উচিত, তাহলে তোমার বাচ্চা আমরাকে ডিসকানেক্ট হবো না, সেইটা আমি বলতে চাইছি। আর তুমি যেটা বলছো এটা ইম্পর্টেন্ট। এটা কেন করা হয়? অনেক দেশেও দেখবে যে বলা হয় যে আর্মি ট্রেনিংটা ম্যান্ডেটরি, কারণ দেশের যেখানে জনসংখ্যা কম, যদি যুদ্ধ বাঁধে আমাদের সবাইকে তখন অস্ত্র নিয়ে বেরোতে হবে, তাই না? তাই তো ম্যান্ডেটরি করা হয়। তা একটা সময় পড়লে তোমার যদি ক্রাইসিস আসে তাহলে সবাইকে ফার্মিং করতে হবে। ঠিক, এর উদাহরণ আছে, জাপানে যাও, জাপানিজ লোকেরা আজও পর্যন্ত ফার্মিং করে, কিন্তু জাপান যে ইন্ডাস্ট্রি, একটুখানি জায়গার উপরে তারা যে ইলেকট্রনিক জিনিস বানাতে পারে, অন্য কিছু বানাতে পারে, সেই ইলেকট্রনিক জিনিসটা বিক্রি করে তারা জাহাজে টন টন ভেজিটেবল কিনতে পারে আর চাল কিনতে পারে। আমাদের এখানে চাল যদি 10 টাকা কেজি হয়, সেই ওখানটাতে 110 টাকা কেজি তারা চালের প্রোডাকশন কস্ট, তাও তারা চাল কেন তৈরি করে? বাস্তব ঘটনা হচ্ছে যেদিন যদি কোনো দিন এরকম ক্রাইসিস হয় আর জাপানকে চারদিকে ঘিরে ধরে যদি বলে তোমাদের খাবার দেবো না, তার খাবার খাবে কী করে? ওরা এমনিই মরে যাবে যদি ওরা ডিপেন্ডেন্ট থাকে অন্য কারোর উপরে। আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা জরুরি অ্যাটলিস্ট। আর ভাই বাড়িতে আমাদের শেখানো হয় আগে তুই অ্যাটলিস্ট ভাত আলু সিদ্ধ ডাল করাটা শিখে নে। মায়েরা বলে, কেন বলে? তুই সার্ভাইভ করতে পারবি না অন্য কোথাও গিয়ে, তুই ছেলে হোক আর মায়ে হোক, কোথাও গিয়ে তুই যে কিছু খাবি, ফুটিয়ে খাবি, খাবিটা কি করে এটা তো শিখবি। আরে বিদ্যে বাজায় বাবু মাসের মধ্যে তুমি প্রচুর কিছু শিখলে আর নিজের খাবার বানানোই শেখোনি, তো জীবনটাই বিধা হয়ে গেল না। বুঝতে পারছি তো। সেই তো না, সেটা তুমি তো বোধহয় নিজে ফার্মিং করো। এখন অত করা হয় না, কিন্তু যেহেতু আমরা গ্রামে বাড়ি, চাষির বাড়ির ছেলে, আমরা তো দেখে দেখে বড় হয়ে উঠেছি, করতেও পারি। আর এখন যেহেতু এই মুভমেন্টের সাথে আছি, এটা তো আরো ইন ডেপথ আমরা সব জানি। আজও পর্যন্ত আমরা গ্রামে যাই, দেখি। জাস্ট ক্যামেরাকে একটা কথা বলে দিই যে শঙ্করদা কিন্তু এমনিতে TCS-এ চাকরি করে। শঙ্করদা একজন সফটওয়্যার ডেভেলপার কাম ইঞ্জিনিয়ার। শঙ্করদার অন্য অনেক ধরনের বড় ক্যারিয়ার করার সাথে সাথে বা ক্যারিয়ার গোলের সাথে সাথে শঙ্করদার কিন্তু আজকে থেকে আমার যখন প্রথম আলাপ হয়েছিল, শঙ্করদা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিল, আমার মনে আছে, যে আমি পরিবেশ থেকে যা নিয়েছি, আমাকে যারা তৈরি করেছে, সেখানে কিছু ফেরত দেওয়া, এটা আমার একটা কোথাও আমি প্রয়োজন মনে করি। এবং সেই জন্য শঙ্করদা এই TCS-এ সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজের সাথেও মনে হয় এই কাজটাকে করে আর কি, যেটুকু আমার একটা মনে পড়ছে আর কি। যাই হোক, হ্যাঁ সরি, না ওটা সেটা আছে তো ছিলই। মানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার আগে এক ভদ্রলোক আমাকে পয়সা দিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন কম্পিউটারে পড়ার। তো তার কাছে যখন ফিরে গিয়েছিলাম, সে তখন বললো আমাকে কিছু ফিরিয়ে না দিয়ে তুই অন্যকে ফিরিয়ে দে। তো ওটা একটা স্টোরি আর কি। তো সেই দিন থেকে আমার এতদিন পর্যন্ত নেওয়া শিখে গিয়েছিলাম, কিন্তু দিতে শিখিনি। তো ওই দিনটার থেকে আমার একটা জীবনে একটা টার্ন লোককে দেওয়ার শুরু, এবং সেখান থেকে দেওয়াটা একটা বড় এডুকেশন, মানে কিভাবে দেবে সেগুলোর শিক্ষা।
তো কাজ করতে করতে বিভিন্ন জনের সাথে মিশতে মিশতে এগুলো এসেছে। একে অপরের সাথে কানেক্টেড, এই কথাটা বলতে তুমি কি বলছো? ফার্মার্স ভেজিটেবল তৈরি বীজ দেওয়ার আগে একটা চোখের সামনে দেখতে পাবে এই ভেজিটেবলটা কে খাচ্ছে, একটা বাচ্চা ছেলে খাচ্ছে, একটা বৃদ্ধ মানুষ খাচ্ছে, একটা অসুস্থ মানুষ খাচ্ছে, তার শরীরে কি ইম্প্যাক্ট হবে আমি যখন এই বীজটা মারছি। আর কনজিউমার্স কিনতে গিয়ে পয়সা দিতে গিয়ে তুমি চেতনার কথা বলছো, মানে চেতনা বললে চেতনাই। আর ফার্মার্স কনজিউমার্স গিয়ে যখন ফসল দিচ্ছে যে এ তো আমাকে আমার বাচ্চাকে খাবার দিচ্ছে, কিন্তু ওই মানুষটা কেমন আছে, ওই ফার্মার মানুষটা, চলো তো একদিন রবিবার বাচ্চাদেরকে নিয়ে ওয়াইফকে নিয়ে চলো তো একটু ফার্মিং ঘুরে দেখে আসি, আমাদের দেশের ফার্মাররা কেমন আছে, তাদের সঙ্গে আলোচনা করি, তারা ভালো আছে, সুখে আছে, ভালো খাবার বানাতে পারছে না কি আছে, আমরা কি কোনোদিন ভেবে দেখেছি? আমাদের কি বাচ্চাদের নিয়ে সেখানে যাই, আমরা কি ফার্মারদের সঙ্গে বসে গল্প করি? একটা বাজারে কত বড় মিথ চলে, সবাই নাকি মাঝখানে যারা এই ভেজিটেবল বিক্রি করে তারাই নাকি সব নিয়ে নিল। আরে এটা বড় মিথ, বললে বুঝতে পারবে কীরকম। ফার্মাররা যেটা 10 টাকায় বিক্রি করছে এখানে সেটা 30 টাকায় বিক্রি হচ্ছে, এটা সত্য ঘটনা। কিন্তু তার মানে এই নয় যে ওরা নিয়ে নিচ্ছে সব। এখন যার চালচুলো কিছু থাকে না, কোনো একটা চাকরি পায়নি কিংবা চাকরি চলে গেছে, একদম রাস্তায় এসে দাঁড়িয়েছে, তার শেষ অবলম্বনে একটা ভেজিটেবল দোকান করেছে, আর না হলে একটা খাবারের দোকান করেছে, একটা পরোটা ঘুগনি দোকান করেছে, এটা একটা মানুষের শেষ সম্বল। সেখানে তাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, সে নাকি আমাদের সব নিয়ে নিচ্ছে। ভাই আমাকে একটা লোক দেখাতে পারবে যে ভেজিটেবল বিক্রি করে ধনী হয়ে গেছে? দেখো তো দেখি। সবাইকে বলে তাদেরকে ক্রিমিনালাইজ করা হয়, তারা নাকি সব আমাদের থেকে, তারা ফার্মারকে টাকা দেয় না, আর তারা হচ্ছে গিয়ে এই কনজিউমারদের কাছে বেশি নেয়। ঘটনা হচ্ছে তারা মিডল ম্যান, তারা ফার্মারের কাছে মাল এনে তোমাকে দিচ্ছে। একে যদি আমি শয়তান বানিয়ে দিতে পারি তাহলে ফার্মারেরও শয়তান হয়ে গেল, আমারও শয়তান হয়ে গেল, তাহলে ডিসকানেক্ট হয়ে গেল, কেউ কারোর সঙ্গে আর কানেকশন থাকলাম না। আমি ওর জন্য প্যাশনেট নয়, ও আমার জন্য প্যাশনেট নয়, ও কেউ কারোর জন্য কেউ কারোরটা ভাবছি না, বাস 3টে কাটাকাটি হয়ে গেল। এটাই বাস্তব ঘটনা ঘটছে, এটাই শিক্ষা আমাদের। আমি তো বলছি যে এই কথাটা বলছে যে মানুষ প্রচুর লোক ধনী হয়ে গেল, হয়ে গেল, একটা দেখা কোন ভেজিটেবল বিক্রি করে কে ধনী হয়েছে দেখাও, এটাই বাস্তব ঘটনা ভাই। কিন্তু ঘটনা এর মধ্যে কি নেই, কিছু কিছু হোর্ডিং হয়, কিছু কিছু মানুষ, তার মধ্যে আমাদের বেশ কিছু ব্রেন আছে, বেশ কিছু ধনী মানুষ আছে, তারা অনেক ফসল, অনেক আলু, অনেক স্টোরেজে ঢুকিয়ে দেবে একসঙ্গে গোডাউন করে। একটা ফার্মার দৈনন্দিন দিন আনি দিন খাই, সে হোর্ডিং করতে পারে? এই ফার্মার এই যে মানে রিটেলার বা একদিন ভেজিটেবল পচে যাবে, তো তা সে তো হোল্ড করে রাখতে হবে না, দিনের দিন তাকে বিক্রি করতে হবে। আর ও তো ওইটুকুই মাত্র, তো তার ক্যাপিটাল তো 5,000 টাকা বা 2,000 টাকা নিয়ে বিক্রি করছে। সে কি করে এই ভেজিটেবল মার্কেটকে হোর্ডিং করে দাম বড় করবে? এই কম্পিটিটিভ মার্কেটে তাতে দাম বড় করার কথা নয়। কিছু কিছু জায়গাতে আলু, পেঁয়াজ, রসুন হয়ে থাকে, এগুলো একটা বড় বড় যেখানে যেখানে স্টোরেজ আছে সেখানে স্টোরেজ করা হয়, সেটা একটা মিল মালিকের আন্ডারে চলে যায়, যারা হয়তো 100 কোটি টাকার মালিক, তারা এটা করতে পারে। একটা সাধারণ মানুষ সেটা করছে, কিন্তু তাদেরটা তুমি ওদেরকে ক্রিমিনালাইজ করার কথা ঠিক নয়। বুঝতে পারছি তো আমি। এবারে প্রত্যেকটা জায়গাতে যেরকম সেলাররা একটু বেশি দামে বিক্রি করতে চায়, কনজিউমাররা একটু কম দামে কিনতে চায়, এই ঘাত প্রতিঘাত সব জায়গায় আছে, ওখানেও আছে। সে তো চাইবে সে একটু বেশি দামে বিক্রি করতে, তাই না? আচ্ছা, এই যে এখন ধরো কিছু এসছে না, যে ব্রোকলি, তারপরে জুকিনি, হ্যান ত্যান, এই সমস্ত যে এসছে, এবং ফিক্সড ডায়েটিশিয়ান প্ল্যান, মানে এগুলো কি কিছু মানে খুব মুখ ভালো করা জিনিস, মানে ওরকম ব্যাপার, নাকি সত্যি এগুলো খাদ্যাভ্যাসে আসাতে কিছু ভালো জিনিস হচ্ছে, নাকি এটা ডাইরেক্ট পাশ্চাত্য ইনফ্লুয়েন্সের প্রভাব বলবে তুমি কিভাবে দেখো? ভেজিটেবল যে মাইগ্রেট করে না একটা জায়গা থেকে আরেকটা জায়গা নয়, সভ্যতা তাই হয়। 250 বছর আগে যখন অস্ট্রেলিয়া তৈরি হয়েছিল, অস্ট্রেলিয়ার জঙ্গল ছিল, 3টে জাহাজ ভর্তি হয়ে লোক গিয়েছিল ইউকে থেকে। 2টো জাহাজে একদম যাবজ্জীবন পাওয়া, শাস্তি পাওয়ার লোকেরা, আর একটা জাহাজে পুলিশ বা যারা আইন শৃঙ্খলা রাখবে, এরকম যে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছিল। তারপর ইতিহাসটা হয়েছে তারা জঙ্গল কাটে, ওখানে অ্যাবরিজিনালদের সঙ্গে মারামারি করে তারা সভ্যতা পতন করেছে। তারা কি নিয়ে গিয়েছিল? তারা কিছু নিয়ে গিয়েছিল, বীজ নিয়ে গিয়েছিল, সবজির বীজ। হ্যাঁ, সবজির বীজ নিয়ে গিয়েছিল, গিয়ে সেখানে গিয়ে তারা সেই বীজগুলো পতন করে, এবং ওখানে সম্ভবত শশা কিংবা একটা লাউ, একজন অত্যন্ত, মানে ওখানে তো নোনা জায়গা ছিল সব, অনেক পরিশ্রম করে একটা বৃদ্ধ মহিলা ওটা করতে পেরেছিল, বানিয়েছিল, এবং ওটা এতটা স্পেশিয়াস ছিল, ওর প্রতি মানুষ এতটা কানেক্টেড ছিল, একজন ওটাকে করে ফেলেছিল, মানে চুরি করে ফেলেছিল, এবং তারপর ধরা পড়ে, এবং ওটাতে তারপরে ওখানে বিচার হয়ে তাকে মেরে ফেলা হয়, ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ভাবতে পারছো একটা কুমড়ো বা একটা কিছু চুরির জন্য মেয়েরা, ঘটনা হচ্ছে যে ওই একটা তৈরি করার পিছনে কতটা পরিশ্রম একটা সভ্যতা গেছে, এবং ওটা নিয়ে হয়তো ওর বীজ দিয়ে হয়তো আরও বীজ তৈরি হতো, আরও বীজ তৈরি হতো, এটা হতো, কিন্তু সেটা সে করেছে। ভালো হয়েছে খারাপ হয়েছে আমি জানি না, কিন্তু এটা ঘটনা, এটা ইতিহাসে আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে মাইগ্রেট, যে বীজ মাইগ্রেট করে না এক জায়গা থেকে আরেক জায়গায় ভেজিটেবল, এ কতটা সত্য না করে। এবার আমাদের জন্য এটা ভালো কি খারাপ কি না যদি জিজ্ঞেস করো, ইমিডিয়েটলি ভালো নয়, ইমিডিয়েটলি ক্ষতিকারক। কারণ যেখানে যে ধরনের ভেজিটেবল হয়, মানুষ বা পশু পাখি সেখানকার জন্য সেই ধরনের ভেজিটেবল খেয়ে অভ্যস্ত, সেই ধরনের ভেজিটেবল তারা ডাইজেস্ট করতে পারে। উদাহরণ দিলে বুঝতে পারবে, আমাদের যে গাট হেল বলে না, মানে যে আমাদের ক্ষুদ্রান্ত পাকস্থলী, তারপরে এই যে নিচে গিয়ে যে ক্ষুদ্রান্ত আছে যেটা 10-12 ফিট লম্বা হয়ে যায় ছাড়ালে, ওর ভিতরে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, জীবাণু, উপকারী ব্যাকটেরিয়া। যে উপকারী ব্যাকটেরিয়া আমরা যখন খাবার খাই, ওইগুলো খাবারকে সে ডাইজেস্ট করে, বোঝাতে পারছি? এবার উপকারী ব্যাকটেরিয়াটা কি, ব্যাকটেরিয়ার জীবন আছে, সে খাবার খেয়ে বেঁচে থাকে। তার মানে দৈনন্দিন এমন ব্যাকটেরিয়া আছে, আমি এখানে যে খাবার খাই সেই ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে, সে খেয়ে সে আমাকে হেল্প করে, আমি তাকে হেল্প করি। তাহলে ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি। এখন হঠাৎ করে তুমি একটা কিবি খেলে, কিবিটাকে যদি হজম করার মতো যদি ব্যাকটেরিয়া ওখানে না থাকে, তাহলে কিবিটা তুমি হজম করতে পারবে না, এমনি বেরিয়ে যাবে, প্রথম কথা। কারণ কিবি হজম করার জন্য যে ব্যাকটেরিয়া সেটা ওখানে নেই। আর উদাহরণ দিলে বুঝতে পারবে, যারা দুধ খায়, অনেকে আছে বৃদ্ধ বয়স পর্যন্ত দুধ খেয়ে যাচ্ছে, হজম করে যাচ্ছে। কেন না? ল্যাক্টোব্যাসিলিয়ার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে কি ওর মধ্যে থাকতে হবে, সে হচ্ছে কি ওটাকে ডাইজেস্ট করে। তো সেই যে ও যে ডাইজেস্ট যে করছে, সেটা যে নিয়মিত দুধ খাচ্ছে, তার মধ্যে ওটা আছে, তার মানে গাটের মধ্যে সেটা আছে। তুমি দুধ খাবে, সে হজম করে, দুধ খাবে, হজম করে, নিত্য নৈমিত্তিক ঘটনা। তুমি দুধ খাওয়া ছেড়ে দাও, 2 বছর 4 বছর 5 বছর, তারপরে একবার দুধ খাবে, পেট ফুলে যাবে, কারণ ব্যাকটেরিয়া নেই, তোমার হজম করতে পারবে না। তার প্রশ্ন হচ্ছে এই এক্সোটিক ভেজিটেবলগুলো তুমি হজম নাও করতে পারো, তাই না? আবার গেলেও তোমার শরীরে ওটা কি ইম্প্যাক্ট হবে আমরা কেউ জানি না। ওভার দ্য টাইম যদি তুমি খেতেই থাকো, তাহলে আস্তে আস্তে আবার বডি অ্যাডাপ্ট করবে, করে আবার একটা জায়গায় যাবে। এটা হচ্ছে, যদি সম্ভব হয় লোকাল ভেজিটেবল খেয়ে বেঁচে থাকা ভালো। তবে এখন যেটা হচ্ছে কি, প্রচণ্ড পরিমাণে ওই জল, যেগুলো জলের তো ক্রাইসিস, জল নেয় এমন ধরনের ভেজিটেবল বেশি, যেমন ধরো ধান চাষ, এগুলোতে ডিসকারেজ করা হচ্ছে। তাদের বলা হচ্ছে মিলেট চাষ করো, গম চাষ করো। আরে বাবা, আমাদের এখানটা পূর্বপুরুষ 3000 বছর ধরে ধান চাষ করে এসেছি, হঠাৎ করে তারা মিলেট চাষ করবে আর আমরা মিলেট খেতে শুরু করব, জানি না কেমন হবে ব্যাপারটা। কিন্তু বাস্তব ঘটনা, শরীরের উপর ইম্প্যাক্ট করবে যদি ডিফারেন্ট খাবার খাও। এই যে যারা এখানে বাঙালিরা, তো যাক না, মহারাষ্ট্রতে গিয়ে ওখানটা গিয়ে রুটি খেয়ে পড়ে থাকুক না 10 দিন, দেখবে পেট ফুলে উঠবে তাদের, তাই না? ভাইস ভার্সা, তার এখানে এসে ভাত খেয়ে গিয়ে বলে মাথা গরম হয়ে যাচ্ছে তাদের। তো এটা তো একটা হ্যাবিটের ব্যাপার, আর এটা তো ডাইজেস্টের ব্যাপার। তার কারণে তার গাট, তার ওই ক্ষুদ্রান্ত, তার কারণে ওটাকে ডাইজেস্ট করতে পারবে না। বোঝা গেল? বেসিক সায়েন্স আর কি। আর আরেকটা জিনিস সংকটটা, যে নতুন যারা ইয়াং ছেলে মেয়ে বা তোমার সে যে কোনো মানে তারা, বা এগ্রিকালচারাল সায়েন্সও তো একটা জায়গা আর কি, যেটা পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে তো বা বিভিন্ন জায়গাতে। তো নতুন প্রজন্মে যারা তারা কি এই বিজ্ঞান মানসিকতা নিয়ে, প্রযুক্তি নিয়ে মাঠে ঘাটে গিয়ে চাষ করতে এবং এগ্রিকালচারে আসছে, মানে এগ্রিকালচারটাকে নিতে পারছে এজ এ প্রফেশন? এটা তুমি মানে তোমার কি দেখা? চাষবাস করা একটু মেশি কাজ, মানে গিয়ে কাদা মাটি মাখতে হবে, কাজ করতে হবে। এগ্রিকালচার পড়বো, এগ্রিকালচার সায়েন্টিস্ট হবো, ওতে হাতে কাদা লাগাবো না, গিয়ে চাষবাস করবো, ওই এগ্রিকালচারের কোনো মানে বহন করে না। করতেই পারে কিছু খেতে, আমি তো বলবো যে যেটা জানে তাকে সেইটা বেশি করে শেখালে তাড়াতাড়ি হবে। যদি তুমি লোহার কাজ যে জানে অলরেডি, সেই জন্য তাকে একটু শেখালে, যে অলরেডি তার বাড়িতে লোহার কাজ করে, তাড়াতাড়ি হয়। কৃষকের বাড়ির ছেলে সে যদি ইচ্ছা করে, যদি কৃষিটাকে ভালো করবে সেই উদ্দেশ্য নিয়ে যদি কৃষি নিয়ে পড়াশোনা করে, নিঃসন্দেহে ভালো হবে। আর সে যদি বলে আমি কৃষি নিয়ে পড়াশোনা করে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিছু একটা হবো, হয়ে কিছু একটা করবো, কিছু একটা বীজ আবিষ্কার করবো, আর একটা কিছু বীজ আবিষ্কার করবো, বীজ বিক্রি করবো, তাহলে সেটা সামথিং, সে তাহলে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করবো বলে করছে। ওই ঘুরিয়ে ফিরিয়ে ওটা শোষণের নামমাত্র ছাড়া আর কিছু বলে আমার মনে হয় না। তো তোমার বুঝতে হবে তুমি কোন ফ্রেমওয়ার্কে কাজ করছো। তবে এগ্রিকালচার নিয়ে ওভারঅল যদি বলো পড়াশোনা করা ভালো, কেন পড়াশোনা করবো না? যতজন পড়াশোনা করবে তত ভালো। কিন্তু তাকে বুঝতে হবে সে কী পড়ছে, পড়ানোর মধ্যে যে কন্টেন্ট, তার মধ্যে যদি ইন্ডাস্ট্রিয়াল বিষ বানানো, ওষুধ প্রয়োগ, এগুলি যদি শেখানো হয়, তাহলে ওটা আর কৃষির কী কাজে লাগবে? তার জন্যই তো এতক্ষণ আলোচনা করছি, যাতে ওটা না হয়। ও কি শিখছে তার উপর ডিপেন্ড করছে না স্কুলে গিয়ে। আচ্ছা, এবার আরেকটা খুব ভাইটাল প্রশ্ন, এটা মাথায় ঘুরছে, বা যে এটা তুমি যেটা বলছো, এটা তো বেশ
অ্যালার্মিং একটা জায়গা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, যে আমরা বাজার থেকে এইটা কিনছি, ওটা গিয়ে বিষ নিচ্ছি, বিষ জাতীয় খাবার খাচ্ছি, ইনপুটে রয়েছে। কিন্তু আজকে ধরো এই যে মিডিয়া বুম একটা সময় আমরা রয়েছি, আমরা এত ইনফরমেশনের মধ্যে থাকছি, ইনফরমেশন বুম হয়েছে, আমাদের কাছে উইকিপিডিয়া এসছে, ইন্টারনেট হয়েছে, ডিজিটাল নিউজ পোর্টালস তৈরি হয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে খুব প্রাণবন্তভাবে এই বিষয় নিয়ে খুব অ্যাওয়ারনেসমূলক কথা মেইন স্ট্রিম মিডিয়াতে বা মাস মিডিয়াতে কি শুনতে খুব একটা পাই না। এর কারণ কি? মানে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না কেন? এর পেছনে কি তাহলে রাজনীতি আছে না কি? এরকমভাবে ভাবলে ভালো হবে। রাজনীতির কথা বলা, সব কিছুতে রাজনীতি টেনে এনে রাজনীতি বলা ঠিক হবে না। হ্যাঁ, এরকমভাবে ভাবা যাক। আচ্ছা, দেখা যাক মিডিয়ায় কি হট। মিডিয়া ইজ টুডে ইজ অ্যান ইন্ডাস্ট্রি। মিডিয়া ইজ পেড বাই হুম? এইদার যেটা ইন্ডাস্ট্রি পেড করছে, না হলে ডাইরেক্টলি ইন্ডাস্ট্রি তার প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সেই অ্যাডভার্টাইজমেন্টের পয়সায় মিডিয়ার সবার স্যালারি হয় আর প্রফিট হয়। এটাই তো বাস্তব ঘটনা। তা ওই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে সারের অ্যাডভার্টাইজমেন্ট আছে, বিষের অ্যাডভার্টাইজমেন্ট আছে, বীজের অ্যাডভার্টাইজমেন্ট আছে, নাঙলের অ্যাডভার্টাইজমেন্ট আছে, ট্র্যাক্টরের অ্যাডভার্টাইজমেন্ট আছে। তা তারা কি যদি বলে যে এইগুলো কোনোটা করার দরকার নেই, তাহলে তো এটা রিভার্স ইম্প্যাক্ট হচ্ছে না? তারা এটা করবে কি করে? কারণ মিডিয়ার কাজই তো ওটা বিক্রি করা, না করলে তার সংখ্যা চলবে কি করে? তো মিডিয়াই তো ওটা প্রমোট করছে, তাই না? তোমাকে এভাবে বুঝতে হবে। তা মিডিয়াকে যে খাওয়াচ্ছে পড়াচ্ছে, তার বিরুদ্ধে কথা বলবে কি করে? মিডিয়া পুষ্টই হচ্ছে ইন্ডাস্ট্রি, যারা ইন্ডাস্ট্রিতে হাত তুলে নেয়, বলছে বা ঠিক আছে তুমি অর্গানিক ফার্মিং করছো বাবা, খুব ভালো করছো, থ্যাংক ইউ, কালকে থেকে আমি অ্যাডভার্টাইজমেন্টগুলো দিচ্ছি না। তো মিডিয়া কী করবে? সবগুলো গুটিয়ে টুটিয়ে বাড়ি চলে যাবে, তাই না? তাদের ঘটনা হচ্ছে যে কে রান করছে? ফার্মারটা কি মিডিয়া রান করছে? না ওই 10,000 টাকা মাইনা পায় সেই লোকটা সে মিডিয়া রান করছে? মিডিয়াটা কে রান করছে, কে চালাচ্ছে, তার উপর ডিপেন্ড করবে কোন কন্টেন্টটা সে দেবে, কোন কন্টেন্টে সে ডিসকাস করবে, কোনটা করবে না, তাই না? সিম্পল একটা হিসাব। তো এটা বুঝতে এত কঠিন হবে আমাদের কাছে? না, সেটা ঠিকই কথা যে সেটা বুঝতে কঠিন হয়তো হচ্ছে না, কিন্তু ওই তোমার কথা অনুযায়ী বা যে সোশ্যাল এলিয়েনেশনের যে থিওরি, যেখানে একটা এই যে আমরা একে অপরকে চিনি না, বা এই যে একে অপরের সঙ্গে, এই যে খুব ইম্পর্টেন্ট কথা তুমি বললে যে যে একটা লোক মানে ছুটির দিনে তার ছেলে বা মেয়েকে নিয়ে সে যাচ্ছে এটা ফার্মারের জায়গাতে গিয়ে দেখানো, বা ফার্মার লোকটি ভাবছে যে খাওয়াচ্ছি যাকে, এই যে চেতনার কথা বলছো, এইটা তৈরি হওয়ার জন্য তো একটা খুব মানে যে পরিবেশটা আর কি, মানে একটা হোলিস্টিক গ্রোথ, সেইটা তো কোথাও তোমাকে একটা গল্প শোনাই সব। হ্যাঁ, ভালো লাগবে তোমাদের, দর্শকরা ওদের শুনলে ভালো লাগবে তাদের। একজনেই আমাদের মতো একটু শহরে বাবু, আমিও শহরে বাবু হয়ে গেছি এখন, আর একটু শহরে বাবুদের খাওয়াটা খারাপ নয়, আমি সেভাবে বলছি না, কিন্তু শুধু শহরে থাকার ওইটুকুর মধ্যে থাকাটা, গণ্ডিটার মধ্যে, সেটা চ্যালেঞ্জ আছে। কারণ তখন তুমি যখন চ্যালেঞ্জে পড়ছো, পুরো যদি তুমি লেন্সটা না করো, সেটা তোমার খারাপ। এই না যে তুমি শহরে থাকবে না বা ইন্ডাস্ট্রিতে কাজ করো, আমি তো ইন্ডাস্ট্রি কাজ করি, করবো না কেন? কিন্তু অন্যটা জানতে হবে কী ঘটছে, আমি সেটাই মেন বলতে চাইছি। তার এটা শনিবার রবিবার হয়েছে, তার বাচ্চাকে নিয়েছে, গাড়িতে করে চলেছে, তার নিয়ে গিয়ে গ্রামে গেছে, বলছে সারাদিন ধরে গ্রামে কাজ করে করিয়েছে, করে তারপরে সে বাড়ি ফিরছে। তার মানে তার ইচ্ছা ছিল তার বাচ্চাকে দেখানোর যে দেখ গ্রামের লোকেরা কত কষ্টে থাকে, কত দুঃখে আছে, একটু খাবারের জন্য কত সমস্যার মধ্যে রয়েছে, তাদের কত রকম চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, আর তুই এখানে খাবার পাচ্ছিস, এয়ার কন্ডিশন ঘরে আছিস, 9টা-10টা পর্যন্ত তোকে ঠেলে ঠেলে তুলতে হচ্ছে, তুই স্কুলে যাচ্ছিস না, পড়াশোনা করছিস না, দৈনন্দিন সমস্যা, আমার বাড়ি তোমার বাড়িতে ওইটাই সমস্যা, দেখবে এত সমস্যার মধ্যে আছে, যদি একটু মন যাতে চেঞ্জ হয়, সেই জন্য নিয়ে গিয়েছিল বাবা। তা ফেরার পথে সন্ধ্যাবেলা যখন জিজ্ঞাসা করছে তুই কি দেখলি দারিদ্রতা কি, এমন কি দেখলি, আমাকে এখন ডেসক্রাইব কর, বল যে কি দেখলি তুই ওখানে। বলছে বাবা আমি দেখলাম ওরা কত ধনী। বাবা চমকে উঠেছে। তো বলছে যে ওরা কত রিচ আর আমরা কত পুয়ার। বলছে কেন তুই এরকম বলছিস কেন? বাবা আমাদের কাছে আমাদের পুলটা একটুখানি, আর ওদের এই বড় নদী, বড় পুকুর দেখলাম, বড় বড় পুল দেখে এলো, সাঁতার কাটছে মাথায় অনেক বড় দেখছে। বলছে আচ্ছা বাবা আমাদের এখানে দেখেছি, আমার ঠাকুরমা যখন অসুস্থ হয় ওখানে দেখলাম যে ফোন করছে, কেউ আসছে না, অ্যাম্বুলেন্স আছে 3 ঘন্টা পরে, কেউ নেই এখানটায়, ঠাকুরমা নাকি ওদেরই মারা গেল। ওখানে দেখলাম কার একটা হয়েছে, পাশের বাড়িতে চারদিক থেকে লোক ছুটে এলো, তাড়াতাড়ি করে কাঁধে করে নিয়ে সব ঘরে চলে গেল।
ওদের ওখানে। আমরা এখানটা খাবারের জন্য বাবা সেই দেখি ফ্রিজের মধ্যে থাকে, ওখান থেকে গিয়ে খাবার বের করতে হয় আর দোকান থেকে কিনতে হয়। ওদের খাবারের দরকার হলো, দেখলাম খেতে গেল আর পছন্দের মতো খাবার নিয়ে তারা চলে এলো। এরকম অনেক জিনিস বললো। শিক্ষাটা দিনের শেষে ওর বাবা নিল, বাচ্চাটা নিতে হলো না। বাচ্চাটা গিয়ে অন্য পার্সপেক্টিভে জিনিসটা দেখলো। তুমি যেভাবে জিনিসটা দেখবে, তো তোমার সব কিছু ডিপেন্ড হচ্ছে আমাদের খুব আমাদের ফোকাস, আমাদের চিন্তা ভাবনাগুলো খুব ন্যারো, এক ধরনের স্টিরিওটাইপ বলে আমরা শিখি। এবং এটার পিছনে হাত আছে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন সব কিছু বাজে করেছে, সেটা আমি আদৌ বলছি না। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বেশ কিছু অ্যাডভার্স ইম্প্যাক্ট, এটা তার বড় ইম্প্যাক্ট। আমরা কেবলমাত্র আমাদের নিজেদের সঙ্গে ভাবছি। আর কারণ ইন্ডাস্ট্রি সিভিলাইজেশন তোমাকে যদি পুরো জিনিসটা শিখিয়ে দেওয়া হয়, তাহলে তুমি তো অন্যের ব্যবসা চট করে দেবে। তোমাকে যেটুকু করতে বলে তুমি শুধু ওইটুকুই করবে, আর পুরো প্রসেসটা জেনে গেলে তাহলে তুমি কালকের ব্যবসাটা করবে। এটাই নিয়ম। সেই জন্য ইলিনেশন, সেই জন্য সেপারেশন, সেই জন্য তোমাকে আলাদা করে রাখা হবে। আর এই আলাদা করার জন্য তোমার কনজিউমার্সের সঙ্গে ফার্মাররা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি তো জিনিসটা এইরকম। এখন যদি যদি যে বিজনেসম্যান যে প্রফিট করছে, সে এখন যদি কানেক্টেড হয়ে যায় একটা অতি ছোট্ট একটা শ্রমিকের, যার বাড়িতে খাওয়া হচ্ছে কিনা দেখে আসি, তার ডাল হচ্ছে কিনা, তার এই যদি দেখি, তাহলে দুজনের মধ্যে সে তো আর প্রফিট করা ভুলে যাবে, তখন সে তো করতে পারবে না, তাই না? একে অপরের সমস্যা হয়ে যাবে না? তো এই সমস্যার মধ্যে যত সেপারেট করে রাখা যায় তত, তার মানে ও মরছে মরুক, তুমি চোখ বন্ধ করে রেখেছো, তুমি দেখছো না, তুমি ভালো আছো। যেমন একটা জিনিস জিজ্ঞেস করি যে ধরো কাপড় জামা কাচার ক্ষেত্রে আর কি, কাপড় জামা কাচার ক্ষেত্রে তো আগে মানে আমরা নেচার মানে প্রকৃতির থেকেই, যেমন ধরো রিঠা বা এই সমস্ত জিনিস দিয়েই ব্যবহার হতো। এবার তারপরে এই যে ডিটারজেন্ট দিয়ে ব্যবহার করা শুরু করলো, এটাও তো এক ধরনের যে ওইদিকে টেন্ডেন্সি, যে ওইদিকে ঠেলে নিয়ে গিয়ে ব্যবহার করানো আর কি। একদম ওটা তো হবে। মানে তোমার যখনই আমি কোনো একটা জিনিস বিক্রি করব, কনজিউমার্সে যখন আমি বিক্রি করতে যাব, তাহলে আমার যে শত্রুতাকে আমি আগে শেষ করব, তাই না? করে তারপরে আমি আমারটা, তখন তুমি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন যাবে। যেমন যদি ফার্মারদের ফার্মারের বন্ধু হচ্ছে কেঁচো, কারণ ও হচ্ছে সার তৈরি করে। তাহলে যদি কেমিক্যাল সার যদি আমার বেশি বিক্রি করতে, তাহলে কেঁচোটাকে আগে মারতে হবে আমার। কেঁচো যোগ যাতে যদি মেরে দিই, তাহলে ও আর সার তৈরি করতে পারছে না, ও ফার্মার আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে দেখবে, খেয়াল করবে, এই যে আমাদের এই যে হারপিক বিক্রি হয়, দেখবে হারপিকের অ্যাডভার্টাইজমেন্টের সময় বলে তুমি ডিটারজেন্ট দিয়ে তুমি টয়লেট পরিষ্কার করেছো কিনা। কেন ওরা করে? হঠাৎ দেখা যায় যে একটা সাবান আর একটা সাবানকে অ্যাটাক করে, একটা শ্যাম্পু আর একটা শ্যাম্পুকে অ্যাটাক করে, একটা গাড়িওয়ালা একটা গাড়িকে অ্যাটাক করতে, এরা ওটা ডিটারজেন্টকে করছে কেন অ্যাটাক? কারণ হারপিকের মার্কেটে এত বড়, ওর সামনে আর কেউ নেই, শুধু ডিটারজেন্টই আছে। তো ডিটারজেন্টকে অ্যাটাক করে যাতে ডিটারজেন্টের কাস্টমারগুলো যারা করে, তারা যাতে ওই হারপিকটা ব্যবহার করা শুরু করে। যখন এই ডিটারজেন্ট তৈরি হয়েছিল, তারও আবার একটা ইতিহাস। ডিটারজেন্ট তৈরি হয়েছিল যখন তৈরি করে, যখন মানুষের দেওয়া হচ্ছে, তখন এর শত্রুকে ইটা বল। ইটার গাছ জঙ্গলের পর জঙ্গল, ইটার জঙ্গল ছিল মহারাষ্ট্রে। ওদের প্রথম কাজ হয়েছে কি, ইটার জঙ্গলকে সব কেটে ফেলা। কারণ কেটে ফেললে ইটা সব শেষ, তারপর তুমি আমার উপর ডিপেন্ডেন্ট হবে। জিনিস হচ্ছে তুমি আমার ফসলটা তখনই কিনবে যখন তোমার এটা বাধ্য হবে কিনতে, আমার জিনিসটা, তখন তুমি সেই জিনিসটা নিয়ে এগোবে। এটা ক্যানিমালিজমের মধ্যে, মানে তুমি একটা ঘটনা হচ্ছে যে তুমি একটা ধ্বংস করছো, আর শেষে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছো? চেনটাই মানে চেনের মধ্যেই একটা এমন রকমভাবে আমি ফেলে দিচ্ছি বা এমন রকমভাবে আমি রাখছি। আমি তো বলিনি যে ডিটারজেন্ট থাকবে না, ডিটারজেন্ট থাকুক, ইটা থাকুক, দুটোই থাকুক না পাশাপাশি, কেন থাকবে না, তাই না? কোনো জায়গাতে যে আমাদের কেমিক্যালের দরকার নেই তত নেই, থাকতে পারে, কিন্তু খুব পরিমিতভাবে ব্যবহার করা। দেখো আমাদের এখানে কেমিক্যাল ব্যবহার তো আমরাও করি, এই যে ডাক্তারি পরিভাষা যে সমস্ত কেমিক্যাল ইঞ্জেকশন এগুলো চলছে, কিন্তু একটা ইঞ্জেকশন নেওয়ার আগে, একটা ট্যাবলেট খাওয়ার আগে কত রকম পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে আমরা গিয়ে বুঝি তার ডোজ। তারপর আবার শুধু ডোজ কি, ডোজ তোমার একরকম আমার একরকম, একই অসুখের উপর আলাদা আলাদা ডোজ, একজনের একটা কাজ করে একটা কাজ করে না, মানে এত ভ্যারাইটিস। এবং এটা কারা ডিল করে না, আমাদের সবথেকে টপ ট্যালেন্ট যারা, যদিও আজকাল আর হচ্ছে না, তাদেরকে আমরা ডাক্তারি পড়তে পাঠাই, একদম টপ ট্যালেন্ট। তাদের বলা হয় তোরা ডাক্তারি পড়, কারণ এটা শরীরটা আমাদের বাঁচাতে হবে। ডাক্তারি পড়ে তারা প্রচুর করে বই টই 10 বছর ধরে একদম পুরো পড়াশোনা করে এসে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে তুমি এই 650 খাবে, এটা 750 খেলে তোমার একটু বেশি ডোজ হয়ে যাচ্ছে। তাই এতটা কন্ট্রোলভাবে তারা এই যে লিখছে, তারপরে আমরা খাচ্ছি। আর ফার্মাটাকে গাছে কি মারছে, এর দেখা দিই ওর দেখা দেখি, তুই কি মারছিস, তুই হয়তো ইউরিয়া দিয়ে ভালো হয়েছিল, হ্যাঁ না আমিও মেরে দেবো। ওর হয়তো ইউরিয়াটা দরকার নেই, ও হয়তো অন্য ভেজিটেবল খাচ্ছে, সেখানে হয়তো তার পটার দরকার ছিল, অন্য কিছু। আর আদৌ হয়তো তার মাটিতে দরকার ছিল না, ওর মাটিতে দরকার ছিল। কেউ কোনো মাটি পরীক্ষা করে না,
কেউ কোনো প্রেসক্রিপশন লেখে না, কেউ কোনো দেখে না, যে যার মতো কি ইনপুট ঢালছে। তো এটা তো ম্যাচাকার, মানে অ্যাজ তুমি একটা মেডিসিনের দোকানে গিয়ে যা পাচ্ছ মুড়ির মতো তুলে খেয়ে ফেলছো, এটা তাই হলো না তোমার। এটা খেয়ে দেখি এক মুঠো ট্যাবলেট আছে, এটা তো হলো না, সারলো না, তাহলে আরো মুঠো খাই, তা করো তাহলে। সেরকম খেলেই যেন ক্যাওস হবে, সেই ক্যাওসটাই হবে এখানে, ক্যাওস থিওরি জন্ম নিচ্ছে একদম, ক্যাওস থিওরি হয়ে যাচ্ছে তোমার এখানে একেবারেই। সেটাই একটা বলো যে একটা জিনিস, এই যে যে অর্গ্যানিক, যে আমি ধরো বাজারে গেলাম বা এমনি নর্মাল বাজারে গেলাম, আমার আশেপাশের বাজারে গেলাম, গিয়ে যে এইটা অর্গ্যানিক ফার্মিংয়ের মাধ্যমে তৈরি হওয়া একটা শাক সবজি ফল বা এইটা আমি বুঝবো, এইটা আমি বুঝবো কী করে, আইডেন্টিফাই করবো কী করে? মানে আমি তো একজন লেম্যান কনজিউমার, মানে আমি বলছি তোমার সঙ্গে আলোচনাটার পর কালকে সকালে আমি বাজারে যাচ্ছি, তাহলে আমার এইখানে আমি কি করব? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটাই তো একটা মানে আমাদের কনজিউমারদের হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস যদি না থাকে, অ্যাওয়ারনেস শুধু ওই ফার্মার এন্ডে নয়, কনজিউমারদের এইটা চেনারটা না থাকলে সেও ভুল করবে। আমি সব কিছু একটা গল্প বলছি, এখানেও একটা ছোটো করে গল্প জুড়ে দিই। আমরা ভালো মানুষ বলতে কি বুঝি? ভালো মানুষ একটা ছোট্ট ভুঁড়ি আছে, নাদুই নুদুস, একটু চর্বি টর্বি আছে, চকচক করছে চেহারাটা, হ্যাঁ একটু থুলথুল করছে, একটু এখানে ভালো মানুষ বুঝি। আদৌ শরীরটা কেমন হওয়া উচিত? পেটা শরীর হবে, মাসেল হবে, তাই তো? গায়ে তুমি যদি কাজ করছো, পরিশ্রম করছো, গায়ের রঙটা দরকার হলে পুড়ে যাবে তোমার, সেটাই তো একজন পুরুষের বা একজন মানুষের শরীর, কারণ সে তো দৈনন্দিন কাজকর্ম করছে। অথচ ওকে আমরা বলবো, তার যদি মুখে যদি একটু ফ্লেস কম হয়, দেখবে একটু নেই, হ্যাঁ সে খেয়ে দিয়ে ফুলিয়ে গেছে, তার নাকি এটা ভালো শরীর। আর সে যদি একটা ফ্লেস কমে যায়, বরঞ্চ তার হয় পেটা শরীর, সেটা নাকি ও ঠিকঠাক নেই, ও শরীরটা ঠিক নাই। তো আমরা দেখি ফার্মারদের শরীরগুলো খারাপ বলি, ওই জন্য ওরা বেশি পরিশ্রম করে বলে। তো বাস্তব ঘটনা হচ্ছে যে তুমি যে কিনতে গেছো ভেজিটেবলটা, আমাদের যখন ভেজিটেবল তৈরি হয়, সব ভেজিটেবল একই রকম তৈরি হয় না। ভেজিটেবল কিছুটা বাঁকা হতে পারে, কোনোটার মধ্যে পোকা থাকতে পারে, কারণ পোকা খাবে। কারণ তুমি যদি ইনপুট না দেওয়া, তুমি যদি বীজ না মারো, তাহলে পোকা তো ন্যাচারালি থাকবে তার মধ্যে। সিমের মধ্যে পোকা থাকবে, বেগুনের মধ্যে পোকা থাকবে, তো এগুলো থাকবে। তারপরে এগুলো কিছু বেগুন পোকা থাকবে, কিছু থাকবে না, কিছু ভালো হবে। তার মধ্যে আমাদের বেঁচে ফেরাতে হবে, ফার্মাররা ফাইট করবে যে পোকাকে কীভাবে বাঁচিয়ে বা পোকা ধরার আগে বের করে নেওয়া, এগুলো তো থাকবে, একটা লড়াই, চিরন্তন একটা তো লড়াই আছে, সেটা তো থাকবে। ঘটনা হচ্ছে যে এটাই আমাদের উদাহরণ। মানে আমি একই দিনে দুটো কল পেয়েছি। আমাদের একটা শিমের মধ্যে খুব পোকা ধরে, তো শিম আর বেগুনের মধ্যেও পোকা ধরে। তো এক ধরনের শিমের মধ্যে পোকা ছিল, একজন কনজিউমার ফোন করে, আমি তখন ডাইরেক্ট ছিলাম, আমার সঙ্গে জানাশোনা, সে আমাকে পুরো উদম ছেড়ে দিয়ে গেল সকালবেলা উঠে, হ্যাঁ তোমরা এই অর্গানিক ভেজিটেবলের নাম এসব কী দিয়েছো? আমার ওয়াইফ একটু চিল্লাচিল্লি করছে, তোমাদের থেকে নাম শুনে নিলাম, ভেজিটেবল নিলাম, এর মধ্যে দু তিনটে পোকা বেরিয়েছে, সেসব। ঠিক মুডটা আমার একটু খারাপ হয়ে গেল, কারণ সে তো অর্গানিক ভেজিটেবল জানে না। ঠিক পর মুহূর্তে আরও একজন ফোন করলো, ওই 10-15 মিনিটের পরে সে কি হাসি, হা এতদিন পরে এই তোমাকে পেলাম, তোমাকে ধন্যবাদ। তাহলে কী হয়েছে? হাই ভেজিটেবলের মধ্যে পোকা পেলাম। পোকা পেলে তো হাসির কী হলো? বললো পোকা পেলাম বলেই তোমাকে থ্যাংক ইউ তো দিলাম, এতে প্রমাণ হলো যে তুমি বিষটা দাওনি। দেখো পার্সপেক্টিভ দেখো দুজন লোকের, একজন লোক পোকা পেয়েছে বলে আমাকে ধন্যবাদ দিল, আরেকজন লোক পোকা পেয়েছে বলে আমাকে উদম শেষ করে দিল। ঘটনা হচ্ছে যে যেখানে পোকা নেই, তার মানে বুঝতে হবে যে ওটা কেন নেই, আর যেখানে পোকা আছে তার মানে এটা টেস্টেড। নিউজিল্যান্ডে গিয়েছিলাম আমি ঘুরতে, সাউথ আইল্যান্ড। হ্যাঁ, সেখানে একবার ক্যারাভেন নিয়ে এরকম ঘুরছিলাম, ওদের তো সেই জঙ্গল টঙ্গল আছে সব এরকম, আর ছোটো ছোটো পাহাড় সব এইসব গিয়ে আছে, ওখান থেকে ওই গ্লেশিয়াস থেকে জল টলগুলো আসে। তো একদিন খুব সুন্দর সুন্দর জল ঝরে ঝরে আসছে, কেউ নেই আশেপাশে। তো আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরছি, 2 বাচ্চা ছিল। তো আমরা জলটা দেখে, ঝর্নার জল খাওয়ার ইচ্ছা করেছিল, জল খেয়ে ফেলি একটু, কিন্তু বুঝতে পারছি না ওখানে আর্সেনিক ফার্সেনিক আছে কিনা, বিষ আছে কিনা বুঝতে পারছি না। ওখানে একটা পাখি পাওয়া যায়, কিয়া বলে, ওই যে কিয়া গাড়ি, কিয়া বার্ড বলে একটা আছে, অনেক টিয়া পাখির মতো দেখতে, মুখটা এইরকম আর কি। তো দেখলাম এক ঝাঁক কিয়া বার্ড উড়তে উড়তে এসে ওইখান থেকে জল খেলো, খেয়ে উড়ে চলে গেল। আচ্ছা, সে টেস্টেড, ওরা ওখানে থাকে, ওরা জল খাচ্ছে, তো ওর থেকে ভালো জল আর কি হবে তাহলে? আমাদের হোল ফ্যামিলি গিয়ে নাক ডুবিয়ে জল খেলাম, আনন্দ করলাম, জল মাগলাম, খেলাম, এ করলাম, কিছু হয়নি, খুব ভালো। তার কারণে এই যে পরিবেশ, ও তোমাকে ওই যে ওরা তোমাকে প্রমাণ করে দিচ্ছে যে ওখানে কেমন। তো এই জিনিসগুলো, এটা যেমন বললাম, দিস ইজ অলসো অ্যান এডুকেশন। এই এডুকেশন, এই শিক্ষাগুলোকে তো আমাদের বাচ্চাদের দিতে হবে। এখন আমরা শহরের লোক বলে তাদের সব অপরাধ নয়, কিন্তু এটা এডুকেশনটা দিতে হবে বাচ্চাদের। আমরা যদি না দিই, আমাদের বাচ্চাদের কে দেবে?
এইটাই জাস্ট আমার আবেদন থাকবে যে আমরা আসুন, জিনিসটা ভাবি, যদি সমস্যাটা যদি সমাধান করতে হয়, একসাথে সবাই মিলে সমাধান করতে হবে। এই না যে শুধু একে অপরের ব্লেম দিলে এই জিনিসটা এরকম ভাবে দাঁড়াবে না। তো সবাই মিলে আমরা যদি ব্যাপারটা নিই তাহলে একটা জিনিস দাঁড়াবে। আর একটা সময় যখন খুব খিদে ছিল, খেতে হতো, যাক পেয়েছি আমরা খেয়ে ফেলেছি। কিন্তু যখন ভাবার সময় এসেছে তখন এবার ভাবতে হবে যে দুটো ব্যালেন্স আমরা কিভাবে করব, কিভাবে সাস্টেনেবল ফুড করব, আমরা যেভাবে সাস্টেন করবে, আমরা সাস্টেনেবল এনভায়রনমেন্টের কথা বলছি, কিন্তু সাস্টেনেবল ফুডও তো দরকার, যেটা আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো, কারণ ওটা তো খুব ইম্পর্টেন্ট জীবন ধারণের জন্য। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ শঙ্করদা। আমাদের এপিসোড এইখানে শেষ করছি। দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার পরিধির মধ্যে অর্গ্যানিক ফার্মিং, তার সঙ্গে কৃষক, আরেকদিকে কনজিউমার, তাদের সম্পর্ক, এবং তার সঙ্গে যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আরও উঠে এলো, যে সোশ্যাল এলিয়েনেশনের কথা বললেও আর কি আমাদের শঙ্কর হালদার আর কি, শঙ্করদা বললেন যে সোশ্যাল এলিয়েনেশন কীভাবে, যে এই যে একটা মানুষ আরেকটা মানুষের জন্য, বা এই যে একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে আছে, জানছে না, বুঝছে না, বা কনজিউমারের অ্যাওয়ারনেস হয়ে থাকার যে বিষয়টা, সেই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই খাদ্য অভ্যাসকে বদলানোর জন্য, এবং সত্যিকারের একটা সঠিক মাত্রার একটা গ্রোথ বা নগর সভ্যতার সঠিক মাত্রায় একটা উন্নয়নের জন্য। জানি না আমাদের এই আলোচনা আপনাদের কতটা কি ভাল লাগলো, বা আপনাদের কাছে কতটা পৌঁছাতে পারলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আর এই আলোচনার ক্ষেত্রে আর কি কি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে যে কি জাতীয় জিনিসকে দরকার, সেখানে শঙ্করদাদের বিষয়গুলো শঙ্করদা আরও বেসিকভাবে কথা বলবেন, আরও বেসিকভাবে জানাবেন। আমরা অবশ্যই আছি এক প্রান্তে। তো এই কথা বলে এখানে শেষ করছি আমাদের আজকের এপিসোড। ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই সুস্থ থাকুন।